মহাশূন্য ইতিহাস গড়ে আজ নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন শুভাংশু শুক্লা এবং তার টিম। প্রথম ভারতীয় হিসেবে 18 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে নজির গড়েছেন তিনি। তবে আজ আমাদের নজর অবশ্য 408 কিলোমিটার নিচের এই পৃথিবীতে এবং এই বাংলার রাজনীতিতে, যেখানে আজ একদিকে বাঙালি হেনস্থা, অন্যদিকে অনুপ্রবেশ রীতিমতো ঝড় তুলে দিয়েছে। আজ সেই নিয়েই প্রথম প্রশ্ন। একদিকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থায় সরব তৃণমূল, অন্যদিকে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি। এই দুই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি, কিন্তু একসঙ্গে দুটো ইস্যু নিয়ে সরব নয় কোনো পক্ষই। পেছনে নিজস্ব ভোট ব্যাংকের অঙ্ক। দ্বিতীয় প্রশ্ন। দিল্লি, অসম থেকে ওড়িশা, বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বারবার হেনস্থায় প্রতিবাদের ঝড়। আগামীকাল পথে নামছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2 দশক আগে অনুপ্রবেশ নিয়ে সংসদে সরব ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় এসে অনুপ্রবেশ নিয়ে আজ তিনি নীরব কেন? তৃতীয় প্রশ্ন। বীরভূমের বাসিন্দাকে দিল্লি থেকে সপরিবারে বাংলাদেশে পুশব্যাক। একই ঘটনা মহারাষ্ট্রেও। কোচবিহারের 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের। বিজেপি শাসিত রাজ্যের ঘটনা বলেই এ রাজ্যে নীরব শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীরা। চতুর্থ প্রশ্ন। কাকদ্বীপে চর দখল করে গড়ে উঠেছে বাংলাদেশিদের আস্ত কলোনি। 2024-এ কাকদ্বীপে শুধু 3টে পঞ্চায়েত ভোটারের সংখ্যা বেড়েছে 6000। বাম আমল থেকেই কলোনি, দাবি স্থানীয় তৃণমূলে। প্রশাসন ঘুমিয়ে বলেই কি রাতারাতি এ রাজ্যের নাগরিক হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? পঞ্চম প্রশ্ন। ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। শুধু সরকারি নথিতেই এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 22 লক্ষ। ভিন রাজ্যে যাওয়া আটকাতে কোভিডের সময় একাধিক প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলেই কি আজ এই হাল? তবে শুরুতেই দেখাবো বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি অনুপ্রবেশ জোড়া ইস্যুতে ঘোর সংকটে পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ। দেখুন, একদিকে বাঙালি হেনস্থা, আরেকদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে আটক, আরেকদিকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা। 26-এর বিধানসভা ভোটের আগে এই দুই ইস্যুতে চড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ। ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গবাসীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে। মঙ্গলবার পথে নেমেছে সিপিএম, কংগ্রেস। মনীষীদের ছবি নিয়ে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করল সিপিএম। ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং পুরোটাই হচ্ছে আরএসএস বিজেপির মদতে, এবং সেই ইস্যুটাকে সামনে রেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর পক্ষ থেকে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিল করা হচ্ছে। ছত্তিশগড়, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাট, সেখানে ঘৃণার চাষ করা হচ্ছিল। বিভাজনের রাজনীতির এটাই ফল। বুধবার এই ইস্যুতেই পথে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী, বিজেপি বাংলা ভাষার বিরুদ্ধে। রাগ একটাই, কেন পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না। তার জন্যে আজকে বাঙালিদের বাংলা ভাষাকে অচ্ছুত করে দিতে চাইছে। উড়িষ্যা থেকে বাঙালিদের পশ্চিমবঙ্গবাসীকে খেদিয়ে দিয়েছে। আজকে দিল্লি থেকে 6 জন পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশে পুশব্যাক করিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানে পিটিয়ে মেরে দিয়েছে পরিযায়ী শ্রমিককে। গুজরাট থেকে তাড়িয়ে দিচ্ছে, মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে। সুতরাং পশ্চিমবাংলায় যারা বাস করে তারা কি ভারতীয় নাগরিক নয়? কিন্তু এরই সঙ্গে এই প্রশ্ন উঠছে, বাংলায় কথা বললেই যেমন বাংলাদেশি নয়, এটা যেমন সত্যি, একজন পশ্চিমবঙ্গবাসীর হেনস্থাও যেমন বরদাস্ত করা যায় না, তেমনি বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই পশ্চিমবঙ্গের নাগরিকদেরই যেভাবে ক্ষতি হচ্ছে, রুজি রুটি বেহাত হয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তার প্রতিবাদ কেন এখন জোরালোভাবে পথে নেমে করা হচ্ছে না? কোথাও না কোথাও ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষেরা তারা কিন্তু ইতিহাসটাকে ভুলে যাচ্ছেন রাজনীতির জন্য, এবং কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঘটনাগুলির পেছনে কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে, সেটা উড়িষ্যার ঘটনা হোক কি আজকে দিল্লির ঘটনা হোক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, প্রধান সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। এই মূল কারণ হচ্ছে অসুরক্ষিত আমাদের সীমানা। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে, সেই অনুপ্রবেশ ঘটার ঘটনা খুব নতুন নয়।
শাসক পক্ষ বিরোধী পক্ষ উভয়ই তাদের নিজস্ব ভোট ব্যাংকের তাগিদে এই রকম একটা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছেন। এই প্রবণতার বিরুদ্ধেও প্রতিবাদ করা যেমন প্রয়োজন, তেমনি বাংলা বললে তাকে রাজ্য থেকে বার করে দেব এবং মুসলমান হলে তাকে দেশ থেকেই বার করে দেব, এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করার আশু প্রয়োজন আছে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালি হেনস্থা নিয়ে রাস্তায় নামছে, তখন তাকে পাল্টা কটাক্ষ করছে বিরোধীরা। বাংলাদেশ প্রীতি পশ্চিমবঙ্গ প্রীতি নয়, এখানে রোহিঙ্গা প্রীতি পশ্চিমবঙ্গ প্রীতি নয়। অতএব যারা বাংলাদেশ থেকে এখানে এসে তৃণমূলের কোর ভোটার, তাদেরকে তৃণমূল কংগ্রেস রক্ষা করবার জন্য তারা এখন ময়দানে নামছে, রাস্তায় নামছে। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা। 26-এর বিধানসভা ভোটে কি শেষ অবধি বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশী প্রধান হয়ে উঠতে পারে? দীপক ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুটো ইস্যুই মারাত্মক। একদিকে শুধুমাত্র বাংলা ভাষী হওয়ার কারণে গায়ে বাংলাদেশি তকমা সেঁটে যাচ্ছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কাউকে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনকি পুশব্যাক করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ রাজ্যের বৈধ নাগরিকদের। এই জিনিস একবার নয়, এই অনুষ্ঠানে দেখাবো একাধিকবার হয়েছে। আর অন্য ইস্যুটা ক্যান্সারের মতোই মোটামুটি নিঃশব্দে ছড়িয়ে পড়ছে এবং বদলে দিচ্ছে গোটা রাজ্যের জনবিন্যাস। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ যা দশকের পর দশক ধরে চলে আসছে, এবং আশঙ্কা যে বাংলাদেশের সাম্প্রতিক এই অশান্তির পর চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে এই অবৈধ অনুপ্রবেশ। এবার মুশকিলটা হলো যে এ রাজ্যের রাজনৈতিক দলগুলো এবং তাদের যাবতীয় ইকোসিস্টেম ঠিক দুটো ভাগে বিভক্ত। প্রথম দল শুধুমাত্র প্রথম ইস্যুটা নিয়ে মুখ খোলে, রাস্তায় নামে, ঠিক কাজই করে, কিন্তু দ্বিতীয় ইস্যুটা নিয়ে তারা একেবারে স্পিকটি নট। আবার দ্বিতীয় দলটা শুধুমাত্র অনুপ্রবেশ নিয়ে সরব হয়, প্রথম ইস্যুটা নিয়ে সাত চরেও তাদের মুখে রাটি নেই। দু দলেরই অবস্থান আসলে ভোটের স্বার্থে। আমরা অবশ্য রাজনৈতিক স্বার্থের পরোয়া করি না, তাই এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সামনে এই মুহূর্তের সব থেকে বড় দুটো চ্যালেঞ্জ নিয়ে সমানভাবে আজ আলোচনা হবে। আমার প্রথম বক্তা আজ অরূপ চক্রবর্তী। অরূপের কাছে আসব। গোটা দেশের একাধিক রাজ্য, বিশেষ করে উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লি বা অন্যত্র যা চলছে তার প্রতিবাদে আগামীকাল এই রাজ্যর মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। যথার্থ উদ্যোগ, নাবাই উচিত, সাধু উদ্যোগ। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় আসার আগে পর্যন্ত বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ নিয়ে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি সরব ছিলেন, তিনি অনুপ্রবেশ নিয়ে আজ নীরব কেন? অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কবে পথে নামবে? অরূপ চক্রবর্তীর কাছে যাবে। শুনুন, প্রশ্নটা অনুপ্রবেশের ইস্যুই নয়, প্রশ্নটা হচ্ছে বাঙালি ঘৃণা এবং বাঙালি বিদ্বেষ যে চূড়ান্ত উচ্চতায় অনুপ্রবেশের ইস্যুই নয়, এক্ষেত্রে কোনো ইস্যুই নয়। কারণ হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে বাঙালি, আপনি বাংলাদেশি সেটা পরের প্রশ্ন। প্রথম টার্গেট হচ্ছে বাঙালি। কেন বলছি সুমন, যখন অমিত শাহ বলেছিল বাঙালিকে টার্মাইট, উইপোকা, কোট আনকোট, কোনো বাংলাদেশিকে বলেনি, কারণ ওরা এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। যখন কৈলাস বিজয়বর্গীয় বলেছিল পোহা খাতা হ্যায়, তাইও বাংলাদেশি, তখন এই পশ্চিমবাংলার বাঙালিদেরকে ধরে টার্গেট করে বলেছিল পোহা খাতা হ্যায়। ও বাংলাদেশের কোন বাঙালিকে বলেছে সেটা আমার কাছে বিচার্য নয়, পশ্চিমবাংলার বাঙালিকে বলেছিল। যখন রাজস্থান সরকার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট রয়েছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আজকে মহারাষ্ট্রের ঘটনা সামনে এসেছে। অরূপের এই পরের প্রশ্নটা তুলে রাখলাম অরূপের বক্তব্যের পরে। হ্যাঁ, আজকে সামনে আসছে কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদটা করলেন যে 4 জন মহারাষ্ট্রের বুক থেকে পুশব্যাক করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা নাকি বাংলাদেশি, তাই আপনি বর্ডার দিয়ে কার্যত পুশব্যাক করে পাঠিয়ে দিলেন। বিএসএফ এর সাথে বিজিবির ফ্ল্যাগ মিটিং হলো, কুচবিহারের এসপিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ওখানে লিয়াজো মেনটেন করতে। তারপর যখন দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলো, তারপর ভারতবর্ষে তাদের ফিরিয়ে আনা হলো। প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষে ফিরিয়ে আনলেন কেন? তার মানে আপনি অ্যাকনলেজ করলেন তারা ভারতবর্ষের নাগরিক, তাহলে ভারতবর্ষের নাগরিককে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিলেন কেন? এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন। অরূপের সঙ্গে এখানে সম্পূর্ণ আমি একমত, আমি ডেটা দিয়ে দেখাবো। হ্যাঁ, আমি এই উত্তরটা দিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন মাতৃভাষা লিখলে বিদেশি খোঁজা সহজ হবে।
ভাবুন, আসামের বুকে অন্তত 1/3 বেশি মানুষ বাংলা ভাষাভাষী, 1/3 বেশি। শিলচরে বরাক উপত্যকার বিস্তীর্ণ মানুষ, বরাকের ভাষা আন্দোলন আজও আমরা কেউ ভুলিনি। এতজন বাঙালি শহীদের রক্ত এদেশের বুকে খুব কম ঝরেছে। আজকে তাদেরকে বলা হচ্ছে তুমি যদি তোমার মাতৃভাষা লেখো বাংলা, তাহলে তোমাকে বাংলাদেশি বলে ট্রিট করতে আমার সুবিধা হবে। আমার তো জানতে ইচ্ছে করে, এই তরুণ জ্যোতি বিজেপির প্রতিনিধি রয়েছে, ওর নতুন রাজ্য সভাপতি সুমন, আপনার সাথে অনেকবার এসছে যুক্তিতর্কে, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা খুব ভালো আওরান, আমার ভালো লাগে শুনতে। সো ওখানে যদি শ্রমিক ভট্টাচার্য প্রচারে যান, কোনোদিন ওনার নামে আবার ফরেনার্স ট্রাইব্যুনালে একটা নোটিশ আসবে না তো? কারণ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আওরান। এবার মুশকিল হচ্ছে ওরা তো হিন্দু বা মুসলমান দেখে বিভেদ করছে না। আজকে ধরুন আসামের বিজেপির নেত্রী ববিতা দাস হিন্দু, তাকে আসামের এনআরসি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা পাঠিয়েছে? আসামের সরকার। আজকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দেখুন একটার পর একটা। এই যে উত্তম কুমার, ওই পরিষ্কার বক্তব্যটা অনুপ্রবেশ নিয়ে বলছো না? আমি আসছি, দিনের পর দিন ক্যান্সারের মতো আমাদের এই গোটা রাজ্যের জনবিন্যাস পাল্টে দিচ্ছে যে অনুপ্রবেশ। একদম সুমন, উত্তম কুমার ব্রজবাসী কুচবিহারের দিনহাটার একজন বাসিন্দা, জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গ তো দূর, কুচবিহারের বাইরে যাননি। তার ভোটার তালিকায় 2020 সালের নাম আছে, 2008 সালের ভোটার লিস্ট আছে, চাইলে আমি আপনাকে দেখাতে পারি। শুধু তাই নয়, তার বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসী, আমি এখানে যেটা দেখাচ্ছি 1966 সালের একদম ইলেকটোরাল রোলের সার্টিফাইড কপি অফ ইলেকটোরাল রোল নরেন্দ্রনাথ ব্রজবাসী তার বাবার, সেইখানে পার্ট নাম্বার 221, সিরিয়াল নাম্বার 100। অর্থাৎ 1966 সালে যার বাবার নাম রয়েছে, তাকে ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে নোটিশ পাঠাচ্ছে কে? প্রথম কথা, ফেডারাল স্ট্রাকচারকে নষ্ট করে নোটিশ পাঠাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার, যেটা কোনো এখতিয়ারই তার নেই। আমি আরেকটা আইডেন্টিটি বের করছি এখানে, দেখুন এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দেওয়া আইডেন্টিটি কার্ড, ইস্যুড বাই শান্তনু ঠাকুর, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সরকারের। তিনি ভারতের আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডে আস্থা রাখতে পারছেন না মতুয়া মহাসংঘের। এরা কেউ প্রত্যেকে হিন্দু, এরা কেউ অন্য সম্প্রদায়ের নন, তাদেরকে আলাদা করে সার্টিফাই করছেন এবং তারপরও তাদেরকে মহারাষ্ট্র থেকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি শুধু যোগ করব যে তর্কের খাতিরে বৈধ নাগরিক যদি মুসলমানও হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এখানে জাস্ট সুমন শেষ করি। আজকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আওড়ানো শ্রমিক ভট্টাচার্যের কাছে জানতে ইচ্ছা করে, আজকে যদি সংখ্যালঘু মুসলমানরাই শক্তি চট্টোপাধ্যায় আউরে বলেন যেতে পারি, কিন্তু কেন যাব? আমরাও তো এদেশের নাগরিক, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। সুমন শেষ করছি, কবি সুমনের গানের 4টে বিখ্যাত লাইন। বাংলা ভাষাকে বলেছ আঞ্চলিক, বাংলা ভাষাকে বলেছ আঞ্চলিক, হিন্দি রাষ্ট্র মতবাদ গড়ে তুলে, দরকার হলে আমি খুব প্রাদেশিক, রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে। যারা আমার ভাষার উপরে নিজের ভাষার আধিপত্যকে চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমস্ত বাঙালি আসুন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে। কোনো সন্দেহ নেই যে সাধারণ যে ডেসিবেলে অরূপ কথা বলে, তার থেকে অনেক গুণ বেশি ডেসিবেলে বাঙালি জাত্যাভিমান জাগিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করলো। কিন্তু জানেন, এই গত 4 মিনিট ধরে আমি একদম শুরুতে রিপিট টেলিকাস্টে দেখবেন যেটা বললাম, যে দুটো দল, একটা দল একটা ইস্যু নিয়ে কথা বলে, আরেকটা দল আরেকটা ইস্যু নিয়ে কথা বলে, কেউ দুটো ইস্যু নিয়ে একসঙ্গে কথা বলে না। কেন তারা বলতে পারে না? এই প্রশ্ন আমাদের থাকবে। তার কারণ অরূপ 4 মিনিট ধরে প্রমাণ করলো যে ও অনুপ্রবেশ ইস্যুটাকে প্রথমে শুরুই করলো, সেটা পরের প্রশ্ন। কেন পরের প্রশ্ন? আমি বলছি আজ থেকে ফ্ল্যাশব্যাকে 2011 পূর্ববর্তী অংশে যদি আপনারা চলে যান, এই পরের প্রশ্ন বললে গোটা দেশের মধ্যে সব থেকে জোরে, সব থেকে সরব, সব থেকে তীব্র প্রতিবাদ যিনি জানাতেন ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটার পর একটা উদাহরণ দেব। 2005 সাল থেকে সেই একক সাংসদ, তৃণমূল কংগ্রেসের আর কোনো সাংসদ জিততে পারেননি সেই নির্বাচনে, কি প্রচণ্ড লড়াই করেছেন যে অনুপ্রবেশ ইস্যু কিভাবে এই বাংলার ভবিষ্যৎ এবং বর্তমানকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে, কিভাবে জঙ্গি অনুপ্রবেশের কারণ হচ্ছে, এবং আজকে হুবহু যে ইস্যুগুলো এই অনুষ্ঠানেই দেখাবো, সেই ইস্যুগুলো তুলেছিলেন সংসদে, আবার বলছি একা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে দেখাবো যে বাম আমলে এই অনুপ্রবেশ ইস্যুতে সংসদের সবথেকে বেশি সোচ্চার সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দৃশ্য যেখানে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি সেই মুহূর্তে ছিলেন না, নোটিশ খারিজ করে দিয়েছেন। অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায় হাতের কাগজ ছুঁড়ে প্রতিবাদ করেছিলেন। এই মুহূর্তে পর্দায় সেই ছবি। আবার বলছি যে অরূপের সিংহভাগ বক্তব্যের মধ্যে একটার সঙ্গে আমি তীব্র আপত্তি জানাচ্ছি, সেটা হচ্ছে অনুপ্রবেশ আমাদের এই রাজ্যে পরের প্রশ্ন নয়।
বরঞ্চ আগের প্রশ্ন। আমি এইখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কোট করব 2005 সালের 4 আগস্ট এবিপি আনন্দকে এই ঘটনার পর দেয়া একটি সাক্ষাৎকারে এই অনুপ্রবেশ ইস্যুতে কী বলেছিলেন, এবং আজকে দর্শকরা বিচার করবেন যে আজকে 2025-এর এই জুলাই মাসে দাঁড়িয়ে, এই 15ই জুলাই দাঁড়িয়ে তার ছবিটা কতটা পাল্টেছে। দেখুন, বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন, বাংলার মানুষের বাঁচার জায়গা নেই। আচ্ছা, এই অবধি দেখে যদি ভাবেন যে কই উনি তো জঙ্গিবাদ বা উগ্রপন্থীদের নিয়ে বললেন না। আজকের অনুপ্রবেশের একটা অংশ হচ্ছে জাল পরিচয়পত্র, এবং প্রায় কুটির শিল্প হয়ে যাওয়া সেই জাল পরিচয়পত্রের জন্য জঙ্গি অনুপ্রবেশকারী সীমান্তের ওপার থেকে এই রাজ্যে এবং গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এই মারাত্মক বিপদটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি 2005 সালে যখন গোটা দেশে ফাটিয়ে দিচ্ছেন অনুপ্রবেশ ইস্যুতে, পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ ইস্যুতে নীরব ছিলেন? একেবারেই না, বারবার বলেছেন। আবার বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন। দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। দেখুন, নিন্দুকরা প্রশ্ন তুলতে পারে যে তখন অনুপ্রবেশকারীরা হয়তো বামফ্রন্টকে ভোট দিত বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব, আজকে অনুপ্রবেশকারীরা কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়? আমি সেদিকে যাব না। কিন্তু আবার আমি বলছি যে এই রাজ্যে সবথেকে বেশি দুর্ভাগ্য হচ্ছে রাজনৈতিক দলগুলো এমন মেরুকরণ হয়েছে এই দলগুলোর, যে কেউ অনুপ্রবেশ নিয়ে কথা বললে তিনি সমান্তরালভাবে কেন একই রকম সরব হবেন না যে ওই বাঙালি পরিচয় শুধুমাত্র বাংলা বলার জন্য যারা নির্যাতিত হচ্ছে, যাদের ওপর অত্যাচার চলছে, কার্যত যাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারের মুখোমুখি চলে যাচ্ছে তাদের হয়ে। আমি বলছি এটা তো ফ্যাক্ট যে বাংলায় কথা বললে হেনস্থা হচ্ছে যে রাজ্যে, তার প্রায় প্রত্যেকটাই বিজেপি শাসিত রাজ্য। এক্ষুনি আমার পরের বক্তা তরুণজ্যোতি বলবে যে সুমনদা, এ তো বাংলাদেশি অনুপ্রবেশকারী, কি করে তুমি বলছো যে এরা আমাদের রাজ্যের বৈধ নাগরিক? আমি বলছি কাগজপত্র, ভেরিফাইড কাগজপত্র তাই বলছে। এদের আটক করা হয়েছে, পুশব্যাক করা হয়েছে। তরুণ, আমি বলছি পরপর কটা উদাহরণ রাখবো। মহারাষ্ট্র থেকে বাংলাদেশে যে 5 জনকে পুশব্যাক করা হয়েছিল, আমার বলতেও খারাপ লাগছে, তাদের মধ্যে 2 জন উত্তর 24 পরগনার বাগদার বৈধ ভারতীয় নাগরিক, 1 জন বর্ধমানের মন্তেশ্বরের বৈধ ভারতবাসী, আর 3 জন মুর্শিদাবাদের বৈধ নাগরিক। ঠিক একইভাবে দিল্লি থেকে বীরভূমের পাইকর থেকে 2 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি বলছি এখন ভুল বুঝতে পেরে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। ভাবতে পারেন, ভাবুন যে এই অন্যায়ের প্রতিবাদে সিপিএম আজকে নামছে, কংগ্রেস সকালে নেমেছে, তৃণমূল কংগ্রেস আগামীকাল নামবে। তরুণের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, এ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তোমাদেরও তো এর প্রতিবাদে রাস্তায় নামা উচিত, নাকি বিজেপি শাসিত রাজ্য বলে বলবে যে যা ওখানে হয়েছে বেশ হয়েছে? তরুণজ্যোতি তিওয়ারি। সুমনদা, একটা কথা দিয়ে আজকে শুরু করি। আমার রাজনৈতিক পরিচয় একটু সাইডে রেখে কিছুক্ষণের জন্য। বেশ অনেক বছর আগে, 71 সালের আগে, একটা লোককে, একজন MA LLB পাস একটা লোককে, নদিয়ার উল্টো দিকে জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়ার পরাণখালী বলে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে তার স্ত্রীকে নিয়ে চলে আসতে হয়েছিল রাতারাতি, তার সব জমি জামা প্রপার্টি ছেড়ে। সেখানে সহাবস্থান ছিল, প্রতিবাদ মানে প্রতিবেশী সুলভ আচরণ ছিল, বন্ধু ছিল, ভাষাও এক ছিল, তাও চলে আসতে হয়েছিল। লোকটার নাম তপন কুমার তিওয়ারি, পৃথিবীতে নেই, আমার বাবা। সব কিছু এক থাকার পরও চলে আসতে হলো কেন সুমনদা? বাঙালি তো, বাংলাদেশিরাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে, সুতরাং এই জেনারেল বাংলা ভাষায় কথা বলে বলে ভারতীয় বাঙালি বলার কোনো কারণ নেই। এই পুরো ইস্যুটা যেখান থেকে আসলো, তৃণমূলেরা কালকে দেখলাম মিটিং ফিটিং করে দিল্লিতে, বাঙালি বস্তিতে নাকি বাঙালিদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে। আচ্ছা, এই তো আমার হাতে অর্ডার কপিতে কি আছে? একটা লোকের জমি, সে জমির পাশে একটা মন্দির তৈরি হয়েছে, একটা মসজিদ তৈরি হয়েছে, মসজিদ থেকে ইলেকট্রিসিটি কানেকশন নেওয়া হয়েছে, ইলিগালি জমি দখল করে লোকজন থাকছে, কোর্টে মামলা হয়েছে, জাজমেন্ট হয়েছে, ডিগ্রি এক্সিকিউশন হয়েছে, তার বদলে কারেন্ট কাটে গেছে। যে মামলা করিল ভদ্রলোক শৈলেশ কুমার, তিনি বলেছেন সরকারের সাহায্যে ওরা ওখানে আছে। তাহলে বিজেপি কোত্থেকে কি করলো সুমনদা?
এই বারবার একটা বড় কথা আছে। তুমি হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যটা শোনোনি? সব বলবো। দাদা একটা উদাহরণ দিল, ব্রজবাসী সাহেব, ব্রজবাসী বাবুর কথা বললেন, খুব ভালো বলেছেন, দারুণ বলেছেন, কিন্তু ব্রজবাসী বাবুর কথাগুলো কি তারা শুনেছেন? উনি কি বলেছেন, আমার কাছে প্রথম নোটিশ আসে, সেকেন্ড নোটিশ আসে, থার্ড নোটিশ আসে, আমি যখন যাই লোকাল অফিসে যাই, সরকারি অফিসে, বলি আমার এই শংসাপত্রটা দিন, তারা দেয়নি। তার দোষ, তিনি আঙুল তুলছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে। পশ্চিমবঙ্গে যে কটা এরকম নোটিশ এসছে, পশ্চিমবঙ্গ সরকার কাগজ দেয় না। যখন এনআরসি ইস্যু নিয়ে কথা হয়, পশ্চিমবঙ্গ সরকার 12 লক্ষ কাগজ ভেরিফাই করে পাঠায়নি, এটা অন রেকর্ড। আমি বিস্তারিত ওনার বক্তব্য দেখাবো। আমি বলছি আসাম সরকার কোন অধিকারে, যিনি আসামে পা রাখেননি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাকে নোটিশ পাঠায়? এটা পুরো ব্যাপারটা মানে দেখার ব্যাপার আছে, এটা এখনই এখান থেকে বসে মিডিয়া থেকে বলা পসিবল না। সুমন দা, আমার প্রশ্ন আছে, বাঙালি অস্মিতা, আচ্ছা চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা বাঙালি ছিল না? তারা উড়িয়া ছিল, তারা মারাঠি ছিল, বাঙালি ছিল না? কেন মরতে হলো? ভাষা এক ছিল তো, কারা মারলো, কি জন্য মারলো? বাংলাদেশ থেকে যারা চলে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন সময়, আজকেও চলে আসতে বাধ্য হচ্ছে, টর্চার হচ্ছে, তারা বাঙালি নয়? তাদের ভাষা কি, বাংলা তো? কেন টর্চার হতে হচ্ছে? ধর্মের জন্য। আচ্ছা, গুলশান কলোনি, নিউ টাউন, সোনারপুর, বসিরহাট এলাকায় বিভিন্ন যে লোকগুলো থাকছে, সকালবেলা তারা ডোমেস্টিক হেল্পের কাজ করছে, কেউ ময়লা তুলছে, সন্ধ্যাবেলা রিক্সা চালাচ্ছে, তারা কারা? প্রশ্ন দেয়, তারা কারা? গুলশান কলিতে লক্ষাধিক লোক থাকে, ভোটার মাত্র 1000 খানেক, তারা কারা? এই লোকগুলো কারা, কোথা থেকে আসছে? দেখো, আমাকেও একখান, তুমি এখানে ন্যায্য প্রশ্ন তুলছো যে তারা কারা। নিঃসন্দেহে আমি বলছি যে অনুপ্রবেশ, আবার বলছি, বড় ইস্যু, কিন্তু তরুণ, আমি বলছি তারা কারা প্রশ্ন তুলে এই দিল্লি, এই উড়িষ্যা বা এই মহারাষ্ট্র থেকে যাদের ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, আমি বলছি, এবং তারপরে ফিরিয়ে নেওয়া হলো দেখে যে তারা ভারতীয়, আমি বলছি এর থেকে অন্যায় ইদানিংকালে হয়। একটু টাইম লাগবে সুমনা, বলছিলাম আমাকেও একখান দেশ ছিল। এই কথাটা বলার মধ্যে অনেকে তো কটাক্ষ করেন, যাদের দেশটা উপরে ছিল না তারা কটাক্ষ করেন, যাদের ছিল ভাষা এক হওয়ার পরও যারা চলে আসতে হয়েছে তারা জানে কতটা ব্যথার কথা। সেই জন্যই তো তুমি অন্তত তোমার প্রয়াত পিতৃদেবের জন্য তো এদের দুঃখটা বুঝবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে ভোটার কার্ড, আধার কার্ডের প্যাকেজ কত সুমনদা? 8000 টাকা। তোমার প্রচুরবার প্রতিবেদন করেছো, প্রচুর খবর তুমি কিছু, 8000 টাকায় ভোটার কার্ড, আধার কার্ড এখানে হয়ে যায়। এই অনুপ্রবেশের ফলে খালি বাঙালি হিন্দুদের অধিকার লুট হচ্ছে না সুমনদা, ভারতবর্ষে যারা ভারতবর্ষকে আপন মনে করে ভারতবর্ষ থেকে গেছিল, সেই সব ভারতীয় মুসলমানদের অধিকারটাও কিন্তু লুট হচ্ছে। ওই পার থেকে লোক এসে লুট হচ্ছে, আর তার ফলে একটা নেগেটিভ সাইড হচ্ছে। এমন ভাবে তুমি বলছো ওই পার থেকে চলে আসছে, যেন বিএসএফ বলে কোনো সংস্থাই নেই। আমি দোষ দিতাম, আমি একদম এক্ষুনি বলতাম অমিত শাহের পদত্যাগ চাই, একই সুরে বলতাম আমার সাথে, দাদার সাথে, আমার দাদারা বলেন তো, আমি বলতাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে দিতেন। এখনো এরকম কোনো টেকনোলজি হয়নি সুমনদা যে আকাশ দিয়ে একদম ইনভেন্সিবল একটা ফেন্সিং হয়ে যাবে, প্রত্যেক বর্ডারে 5 মিটার পর পর বিএসএফ দাঁড়িয়ে থাকবে, সম্ভব না তো। জমি দেওয়া তো 20 বছর ধরে যা অনুপ্রবেশ হয়েছে, সব জমি না পাওয়ার জন্য প্রসেস সবে স্টার্ট হয়েছে, এখনো হ্যান্ডওভার হয়নি। জমি দেওয়ার প্রসেস জাস্ট স্টার্ট হয়েছে, এখনো হ্যান্ডওভার হয়নি। আবার বলছি, বাঙালি অস্মিতার কথা যখন বলা হয়, বাঙালি অস্মিতা তাদের সাথে মিলবে না সুমনদা যারা রবীন্দ্রনাথের বই পড়ায়, যারা রবীন্দ্রনাথকে গালাগালি করে এবং এইবার বাংলায় চলে আসে ভাষা এক বলে। আমরা অন্তত আসলে বাঙালি অস্মিতার কথা বলবো না। হ্যাঁ, যদি কোনো বাঙালি ওদের উপর অত্যাচার হয়ে থাকে, হচ্ছে, তার দায়ও তৃণমূল কংগ্রেসের। যেভাবে আকচার কার্ড লুটিয়েছে, কে বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি আর কে বাংলাদেশি বাঙালি, এটা বোঝা অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু অনুপ্রবেশ হলে বিএসএফ কে দায়ী করা যাবে না, পেহেলগামে জঙ্গি হানা হলে কোথা দিয়ে তারা পালানো, এই প্রশ্ন করা যাবে না, এই তত্ত্বে তো বিশ্বাস করি না। আমি তো প্রথম কথা হচ্ছে, দেখুন, উড়িষ্যাতে একের পর এক বাঙালি শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, এই ঘটনা আমরা সকলে দেখেছি। দেড় বছর আগে আমরা কিন্তু এইরকম প্রকটভাবে ঘটনা দেখিনি বাঙালিদের উপরই অত্যাচার। কারণ কি জানেন, 1.5 বছর আগেও পুরীতে যে সরকার ছিল, উড়িষ্যায় যে সরকার ছিল, তারা এতটাও বাঙালি বিদ্বেষী ছিল না, যার ফলে এরকম নৃশংসভাবে দেখিনি আমরা। যবে থেকে উড়িষ্যায় বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা এসছে, তবে থেকে অত্যাচারের মাত্রা। 1.5 বছর আগে বাংলাদেশের সাম্প্রতিক ক্রাইসিসের আগে অনুপ্রবেশও কি এই জায়গায় এসেছিল? পরিসংখ্যান দেব। দ্বিতীয় কথা, আপনি বলতে আমি শেষ করি, অনুপ্রবেশ আটকানোর ফার্স্ট এন্ড ফরমোস্ট দায়িত্ব কার? বর্ডার সিকিউরিটি ফোর্সের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাহলে এই অপদার্থতার দায়টা কার? দ্বিতীয়ত আমি বলছি ভুয়ো নথির দায়টা কার? রাজ্য সরকারের। ঠিক যেরকম বিএসএফ এর দায়িত্ব সীমান্ত আটকানোর, ভুয়ো নথি আটকানোর, এই কুটির শিল্প আটকানোর দায়িত্ব অ্যাবসলিউটলি রাজ্য সরকারের। আমি আজকের উদাহরণ নেব। ওড়িশাতে যারা ধরা পড়লো না, তার 95% এখন পর্যন্ত ভেরিফিকেশন যা হয়েছে 95% বাংলাদেশি।
অস্বীকার করবে। তারা কার্ডটা পেলো কোথেকে? তোমরা কার্ড বানাচ্ছ কেন? দেশের সম্পদ বিক্রি করছো, দেশ বিক্রি করছো ভোটের জন্য। তোমরা দেশ বিক্রি করছো ভোটের জন্য। তোমরা দেশ বিক্রি করছো ভোটের জন্য। তোমরা দেশ বিক্রি করছো। বাঙালি মুর্শিদাবাদে কারা ছিল? মুর্শিদাবাদে কারা ছিল? মুর্শিদাবাদে কারা ছিল? মহারগোবিন্দ দাস কে ছিল? চন্দন দাস কে ছিল? এমনি তো ধরুন সারনেম দেখে মনে হচ্ছে আজকে আমি সমেত যারা যারা আছি এখানে প্রত্যেকে বাঙালি। আমি এই বাঙালি সত্তা, খানিকক্ষণ আগে বাঙালি বস্তি বলে একটা শব্দবন্ধ তরুণ ব্যবহার করলো। দিল্লিতে যেটা হয়েছে, আমি দ্রুত এক নজরে একবার দিল্লির ছবিটা এবং দিল্লির উদ্ভূত বিতর্কটা দ্রুত একবার দেখে নেব। কখনো দিল্লি, কখনো উড়িষ্যা, বাংলা ভাষায় কথা বলার শাস্তি। কোথাও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তো কোথাও শ্মশান বাংলাদেশে পাঠিয়ে দেবার অভিযোগ উঠেছে। কেউ আবার হেনস্থার শিকার হয়ে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। আমি বাঙালি হয়ে মানে আমি ইন্ডিয়ান হয়ে বাঙালি হয়ে আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে এইভাবে হয়রানি করা হচ্ছে বাইরে। ভয় লাগছে এইভাবে যদি বারবার এরকম ধরা হয়, হেনস্থা করা হয়, তো এমনি তো ভয় লাগবে। গত কয়েকদিনে বারবার এই ছবি উঠে এসেছে বিভিন্ন রাজ্য থেকে। প্রথমেই দিল্লির বসন্ত কুঞ্জ। এখানে মসুদপুরের পাশে রয়েছে জয় হিন্দ ক্যাম্প। প্রায় ১৫০০ ঝুপড়ি এখানে, ১৫০০ বাংলা ভাষীদের বসবাস। স্থানীয়দের দাবি, গত ২০-২৫ বছরে ফাঁকা জমিতে এই বস্তি তৈরি হয়েছে। পরবর্তী এই জমির মালিক আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি সেই মামলায় জমি খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। অভিযোগ এরপরই এই বস্তির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিজেপি শাসিত দিল্লি সরকার। এখানকার বাসিন্দাদের সিংহভাগই কোচবিহারের দিনহাটা ও তার আশেপাশের অঞ্চলের বাসিন্দা। তাদের কাছে রয়েছে ভোটার কার্ডও। কোচবিহার দিনহাটা, আমি এখানে আছি 2003-এ, 2011-এ বানা আছে আধার কার্ড, ভোটার ফটো বানা আছে 2019-এ এই টাকার। তার আগে তো কোনো সুযোগ সুবিধা ছিল না, তারপর নতুন করে বানা শুরু করেছে এখন। কেউ কেউ আবার দিল্লিতে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছেন। গত দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু অভিযোগ এখন তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভোট দিয়েছি, আমি নিজে গেছি, আমার এই বস্তির আমাদের ভোটের লিস্ট আছে আমার কাছে। এই বস্তির যতগুলো ভোট আছে আমাদের কাছে লিস্ট আছে, আমি নিজে বুথের মধ্যে দেবছি। রোহিঙ্গা বলে নাই তো বাংলাদেশি বলে, রোহিঙ্গা বাংলাদেশের সাথে সাথে রোহিঙ্গা বলে, বাংলা বলে দেখে এই কথাটা বলে। এই অবস্থায় এদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। বাংলা ভাষা কথা বললেই বিজেপি বলে রোহিঙ্গা বা বাংলাদেশি, বিদেশি, মানে বাংলা ভাষার ওপর একটা আক্রমণ হচ্ছে বিজেপির। কাল আমাদের দলনেত্রী পদযাত্রা করছেন এই বিষয় নিয়ে। সারা দেশে বাঙালিরা যে সম্মান পায়, সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায়, বাকি সময় পায় না। ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন, বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা উনি। দানিশ শেখ স্ত্রী ও ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত ১৭ই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর ২৬ তারিখে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই আজকে রয়েছেন তারা। যদিও পরিবারের দাবি, এদের আসল বাড়ি বীরভূমের পাইকর। অভিযোগ, একইভাবে বীরভূমেরই বাসিন্দা সুইটি বিবি ও তার 2 ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তো ছাড়ে না। আমাদের গাঁয়ে সব ডকুমেন্ট আছে, সব আছে, 2টো বাচ্চা আছে, বাচ্চা 2টোকেও নিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ পাচার করেছে। উড়িষ্যায় কাজে গিয়ে আটকে গেছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার 22 জন। তাদের নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবশেষে তাদের মধ্যে 7 জন ফিরে এসেছেন, কিন্তু এখনো আজকে রয়েছেন 15 জন। মোবাইল ওইসব লেলে ওর বলছে ব্যাগ গুটিয়ে তারপরে থানায় গাড়িতে তুললে হল। যে তুলার পর একটা গোডাউনের মতন ঘর, স্কুল হবে মনে হয়, স্কুলে নিয়ে গিয়ে সবাইকে ধরে দেখছি 5-6 লোক আছে। বাংলাদেশে ভেবে আমাকে করেছে। উত্তর 24 পরগনার কদম্বগাছি 3 জন ও দেগঙ্গার 1 জন বাসিন্দা। দীর্ঘদিন ধরে উড়িষ্যায় কাপড়ের ব্যবসা করতেন তারা, কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও উড়িষ্যার পুলিশ তাদের আটকে রাখে। বাঙালি বলে তো বাংলাদেশি নয়, বাঙালি তো আমরা পশ্চিমবাংলার বাসিন্দা। তাদেরকেও হেনস্থা করেছে। তারপরে অনেক দেখানোর পরে, কাগজপত্র বা ডকুমেন্টস দেখানোর পরে বা রাজ্য সরকার উদ্যোগ নেওয়ার পরে তাদেরকে ছাড়া হয়েছে। তারা বাড়ি এসছে, তারা কিন্তু আর এখন যেতে পারছে না। তাদের একটা ভীতু ভয় কাজ করছে, বা পরিবারের লোক আর যেতে চাইছে না। অবশেষে বাড়ি ফিরলেও অনেকে ভয়, আতঙ্কে আর কাজের জন্য ভিন রাজ্যে যেতে চাইছেন না। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, বাংলায় কথা বলার অপরাধে রাজ্যে রাজ্যে যেটা চলছে তাতে প্রত্যাশিতভাবে এই বাংলার সবকটা রাজনৈতিক দলের রাস্তায় নামা উচিত, এবং অন্তত যারা এই বাংলার মানুষের ভোট চায় নির্বাচনের সময়। আমি বলছি, কিন্তু এর পাশাপাশি সেই রাজনৈতিক দলগুলো অনুপ্রবেশ নিয়ে কথা বলবে না কেন? আজকে ধরুন যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই বাংলার বাইরে বাংলায় কথা বলার অপরাধে যা চলছে, বাঙালি নিগ্রহ, তার বিরুদ্ধে বিরাট মিছিল হয়েছে। কিন্তু আমার বক্তব্য, যে সরকারটা 61 জন সাংসদ নিয়ে বামেদের সমর্থনে চলছিল, ইউপিএ 1, 2004 সালে তথ্য পরিসংখ্যান কি বলছে? 2004 সালে রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল তিনি বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা 2001-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, ভালো করে লক্ষ্য করুন, 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 2001-এর 31শে ডিসেম্বর পর্যন্ত 1,20,53,000, যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে অর্ধেকেরও বেশি 57 লক্ষ। আমি বলছি এই ফিগার 2001 সালের। আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আমার প্রশ্ন থাকবে, 2001 সালে যদি এই ফিগার হয় তাহলে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই ভাবুক যে সেই ফিগার আজকে 2025-এ, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি এবং চূড়ান্ত অরাজকতার পর এই রাজ্যে কি এসে দাঁড়িয়েছে। সুমন, কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশ আমাদের মতো দেশে এবং আমাদের রাজ্যে একটা বড় ইস্যু, কিন্তু এর মানে এই নয় যে এই অনুপ্রবেশটা না হলে পরে আসলে যে বাংলাদেশি চিহ্নিত করে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে যে হয়রানি চলছিল সেটা হচ্ছে শুরু হতো না। ফলে দিস টু আর ডিলিঙ্কড, এবং এই দুটো আপনি যথার্থভাবে প্রোগ্রামের শুরুতে উল্লেখ করেছেন যে বাংলাদেশি হিসেবে বাংলাভাষীদের চিহ্নিত করে তাদেরকে হেনস্থা করার এর পেছনের একটা রাজনীতি আছে, এবং সেটা মূলত ভোট রাজনীতি, যেটা ভারতীয় জনতা পার্টি তারা করছেন। আর অনুপ্রবেশের প্রশ্নে যদি চুপ করে আছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, তারও একটা রাজনীতি আছে। আপনারা বহুবার দেখিয়েছেন এই কাকদ্বীপ থেকে শুরু করে এন্টায়ার বর্ডার স্টেট জায়গাগুলো ঘুরে, হ্যাঁ, ফলে সেখানে ম্যানগ্রোভ অরণ্য ক্ষেত্রে চর মানে বুঝিয়ে সেখানে কলোনি গড়ে উঠছে, কলোনি হয়েছে, এবং আসলে শুধু কলোনি নয়, তারপরে হচ্ছে যে ভোটার কার্ড দেওয়াটা একটা আমি বলবো কুটির শিল্প কারখানার পর্যায়ে পৌঁছে গেছে এই রাজ্যে। ফলে এই যে সীমান্ত পেরিয়ে আসছে, তারপরে ভোটার হচ্ছে এবং তাদের আনুগত্য তৃণমূল কংগ্রেসের কাছে যাচ্ছে, ফলে তৃণমূল কংগ্রেস চুপ থাকছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক বিজেপি তার উল্টো যেটা করছে, যে সেটা হচ্ছে এটার কাউন্টার কখনো হতে পারে না। এই কারণের জন্য বলছি, তরুণ যদি বললেন যে বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলে, এটা ঠিক, কিন্তু বাংলা ভাষায় যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি, এই তত্ত্বটা হচ্ছে কেউ বোঝাতে পারবেন না। এবং আসলে এটা ভোটের জন্য, এবং এটা আসলে আমি বললাম একটা দাগিয়ে দেওয়ার রাজনীতি। সুমন, আমি 3টে পয়েন্ট উল্লেখ করব। যে একটা হচ্ছে যে এই যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আপনি দিল্লি দেখালেন যে দাগানো, এবং সেখানে যথার্থ প্রমাণ আছে, প্রমাণ সত্ত্বেও পুশব্যাক করে বের করে দেওয়া হয়েছে, তারপরে ফেরত আনতে হচ্ছে। অর্থাৎ এই পুলিশি ব্যবস্থাটাকে নিয়ে আপনার কাছে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আপনি হয়রানি করছেন, দাগানো। ফলে দাগানো হচ্ছে বাংলাদেশি মানে মুসলমান, মুসলমান মানে হচ্ছে আসলে এদেশের পক্ষে ভয়ঙ্কর শত্রু, এটা একটা। 2, যে মহারাষ্ট্রের মতো বিধানসভায় আইন পাশ করে একটা দাগানোর চেষ্টা হচ্ছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনি যদি কথা বলেন তাহলে আসলে আপনি আরবান নকশাল, এবং আপনাকে যে কোনো সময় দাগিয়ে যে কোনো জায়গায় ফেরত পাঠানো হতে পারে এবং শ্রীঘরে আপনাকে থাকতে হতে পারে। 2, 3, ভারতবর্ষের স্বশাসিত সংস্থা যদি বলেন নির্বাচন কমিশন, তাকে দিয়েও দাগানোর একটা ব্যবস্থা চলছে গোটা দেশ জুড়ে, এই আমাদের ভোটার লিস্ট স্ক্রিন করার নাম করে। ফলে এখানে দাঁড়িয়েও যে নির্বাচন কমিশন, যার কাজ হচ্ছে যে সাংবিধানিক এইগুলো কী বলবো, যে আমাদের অধিকার মানুষের এনশিওর করা, তারা হচ্ছে এখন নাগরিকত্বের ডেফিনেশনটা তারা তৈরি করছে। বিপজ্জনক জায়গা এটা যে তারা আসলে এবার নির্বাচন কমিশন, তারা নিয়ন্ত্রণের রাজনীতির শাসকের হাতিয়ার হয়ে তারাও এই ধরনের কোথাও বাংলাদেশি, কোথাও অমুক, এই জিনিসটা করার চেষ্টা করছেন। ফলে শুধু একটা রহস্য আমায় বলুন, সেটা হচ্ছে যে সরকার যখন ক্ষমতায় থাকে অনুপ্রবেশ নিয়ে তারা সরব হয় না। আজকে যেরকম তৃণমূল সরব হয়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ যখন পরের পর মানে আমি মনে হচ্ছে দিস্তা কাগজ নিয়ে ঘুরতেন যে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে এই রাজ্যে, তখন বামফ্রন্ট সেটাকে ইস্যুই মনে করতো না। আমি আপনাকে রহস্যটা কি? আমি বলছি সরকারে থাকলে কি মধুভাণ্ড আছে যে অনুপ্রবেশ আমি চোখ বন্ধ করে থাকতে? ইট ইজ ট্রু যে এবার আমি বলছি যে অনুপ্রবেশ এবং শরণার্থীর মধ্যে একটা তফাৎ আপনি নিশ্চয়ই করবেন একদম, যে বাংলাদেশ বিশেষত দুখানা যুদ্ধের পর যে পশ্চিমবঙ্গকে যে শরণার্থীর চাপ সামলাতে হয়েছিল, আমি আশা করি সেটাকে অনুপ্রবেশকারীর মধ্যে ধরবেন না, সম্পূর্ণ আলাদা, সংজ্ঞাই আলাদা, এবং এই মাইগ্রেশনটা বন্ধ হওয়া দরকার ছিল। কিন্তু আবারও বলছি যে
আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন চিৎকার করার কারণ ছিল একটাই, সংসদে তার একজন সদস্য, ফলে তিনি তার পরাজয়ের যাবতীয় কারণে অনুপ্রবেশের দিকে চাপিয়ে দিয়েছিলেন। ফলে এটা যদি সত্যি হতো তাহলে উনি জয়ের পর এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার চেষ্টা করেননি কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেরকম 21খানা কমিশন করেছিলেন আপনি, আবার আমার থিওরিটা প্রমাণ করে যে সরকারে থাকে অনুপ্রবেশ নিয়ে তত সরব হয় না। ঠিক যেরকম চাপিয়ে দেওয়ার কথা হচ্ছে না, যে 1900 পরিসংখ্যান বলছে, একেবারে সরকারি নথি বলছে যে 1971-এর ওই অশান্ত তখন পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, তারপরে কিন্তু যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ ফেরত গেছিলেন। সরকারি নথি বলছে প্রায় 95% মানুষ আবার স্বাধীন বাংলাদেশে ফেরত গেছিলেন। আমি বলছি এটাও চাপিয়ে দেওয়া হয় যে ওই ওখান থেকে এসছে আমরা শরণার্থী, তা নয়। কারণ যারা এসছিলেন প্রাণ বাঁচাতে তারা কিন্তু ফিরে গেছিলেন স্বাধীন বাংলাদেশে। যাই হোক, দুজনের কাছেই আসতে হবে। কতটা বেআইনি কাজ হয়েছে। কলকাতা হাইকোর্ট একটা হেভিয়াস কর্পাস মামলা হয়েছিল, এই যাদের ডিপোর্ট করা হয়েছিল তাদের মধ্যে একজন 8 বছর বয়সী নাবালক পর্যন্ত ছিল। হাইকোর্ট সরাসরি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে যে এইভাবে তাদেরকে পুশব্যাক করানো হয়েছিল কিনা। এবং হাইকোর্ট আরেকটা রায়ের পর, অবজারভেশনের পর, যে 444 জনকে উড়িষ্যায় আটকে রাখা হয়েছিল তাদের মধ্যে 335 জনকে রাতারাতি ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরোটাই বেআইনি কাজ করেছে, শুধুমাত্র অনুপ্রবেশ দিয়ে বিষয়টাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র মুসলমান হিন্দুদের ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশের জায়গাতেই আছে, শুধু শাসক দল হলে ইস্যুটা থেকে ডাইভার্টেড হয়ে যায় তারা নিজেরা। অনুপ্রবেশ নিয়ে চুপ, স্পিকটি নয়। জাল নথি সরবরাহের দায়িত্ব নিশ্চয়ই রাজ্য সরকারের। আমি একবারও বলিনি যে বাংলা ভাষা, আমরা বলছি বাংলাদেশিরাও বাংলায় কথা বলে, সুতরাং বাংলা ভাষা দিয়ে জাতীয় কোন ন্যাশনালিটির বিচার করা উচিত নয়। সেকেন্ড হচ্ছে, দাদা বলছেন বিজেপি শাসিত সরকার এই করছে, আমি বলি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মানুষ শুনতে চাইছে তো। কেরালার বিজেপি শাসিত সরকার, কেরালার বিজেপি সরকার অপারেশন ক্লিন চালু করেছে, জানো তুমি? কেরালার বিজেপি শাসিত সরকার অপারেশন ক্লিন চালু করে 1000 জন বাংলাভাষী জনকে ধরেছে। অপারেশন ক্লিন সরকার বাঙালি এবং বাংলাদেশি যোগী আদিত্যনাথ কি করছেন এবং বাঙালি কি করছেন? ভোটের রাজনীতিটা করতে চাইছেন আপনারা। বাংলাদেশি মানে মুসলমান। আমি বিনয়ের সঙ্গে বলছি যে তরুণের থেকে ওপরে আমি গলা তুলতে পারবো না, কিন্তু বাংলা ভাষী আর বাংলাদেশিও তো এক নয়। আমি এইখান থেকে ব্যক্তি মানুষের জীবনে কি ভয়ঙ্কর একটা নাম, সম্ভবত অরূপী বলল, উত্তম কুমার ব্রজবাসী। শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 21-এর মঞ্চে তাকে হাজির টাজির করতে পারে, আমি সেটা জানি না, কিন্তু ব্যক্তি উত্তম কুমার ব্রজবাসী যে ঘটনা তুলে ধরেছেন, নিঃসন্দেহে প্রত্যেকের ভাবার, এবং আরতি ঘোষ দুজনেই কোচবিহারের বাসিন্দা ঘটনাচক্রে। আমি এই ব্যক্তি মানুষের জীবনে এই একটা, অনেকে বলছেন না কি আছে, একটা নোটিশ এসছে, এনআরসির নোটিশ কি বস্তু, তার জন্য উত্তম কুমার ব্রজবাসীকে আইনের ভাষায় প্রায় ফেরার হতে হয়েছিল, বাড়ি থেকে পালাতে হয়েছিল। এই দুজনের ঘটনা একটু আপনাদের দেখাই। এ যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, ঘরবাড়ি, কাজকর্ম সব এখানে, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হচ্ছে তিনি নাকি ভারতের বৈধ নাগরিক নন, বাসিন্দা পশ্চিমবঙ্গের, অথচ নোটিশ পাঠিয়েছে অসম সরকার। আর বিজেপি সরকারের পাঠানো এনআরসি নোটিশ ঘিরেই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি, শুধু তার নয়, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয়েছে উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে 1971 সালে 24শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, তারপর বললো এনআরসি কে। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। আমি গৌহাটি কোনোদিন যাই, জন্ম এখান থেকে। আমার বয়স তো হলো 50 বছর, জন্ম এখানে বাবার। আমার নামে এনআরসির কাগজ আসলো, পুরো আতঙ্ক। আমি আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র 3 মাস আগে। এনআরসির ঘেরোয় পড়েছেন কোচবিহারের আরেক বাসিন্দাও, তুফানগঞ্জের বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষ। তার দাবি, 1991 সালে অসমে বিয়ে হয় তার। 2018 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য তার কাছে নথি চায় অসম সরকার, কিন্তু বেশ কিছু নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি।
শেষ অবধি অসমে স্বামী সন্তানকে ছেড়ে কোচবিহারে বাবার কাছে এসে থাকতে শুরু করেন তিনি। এবার এখানেও এসে পৌঁছেছে নোটিশ। আমি দুইবার প্রেয়ার করেছি, কিন্তু আমার দুইবারই নাম ক্যান্সেল হয়ে গেছে। 18তে আবেদন করা হয়েছে। সে সময় যে ছিল আমার সার্টিফিকেট, আমার বাবার 66 সনের ভোটার লিস্ট, আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে, কিন্তু ওনারা বলেছিল যে শর্তটা দিতে হবে, চাকরি যে উনি করে ওনার সেই শর্তটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে, কিন্তু আমি সেই সময় সেটা পাইনি। এসডি অফিসে ওনার কাছে গেছি, দেয়নি উনি। স্বাভাবিক একটু অস্থিরতা বোধ করছি। এনআরসি নোটিশকে হাতিয়ার করে তৃণমূল যখন বিজেপিকে আক্রমণ করছে, তখন পাল্টা তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলছে গেরুয়া শিবির। বাংলাভাষী বাঙালি মানুষদের ক্ষেত্রে অসমে তাদেরকে চরম হয়রানি করা হচ্ছে প্রতিটি পরতে পরতে। আরতি দেবীরা তার জ্বলন্ত উদাহরণ। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে আরতি দেবীদের সহযোগিতা করবে। কিন্তু এর আগে তিনি গিয়েছিলেন এসডি অফিসে, বলছেন যে কোনো কাগজ তিনি পাননি। সেটা কি বিষয় একটু ডিটেলস খোঁজ নিতে হবে, প্রয়োজনে আমরা আরতি দেবীর হয়ে পদক্ষেপ করব। তুফানগঞ্জ এসডিও অফিসে উনি দুবার গিয়েছিলেন। এসডিও সাহেব কিন্তু কোনো সময় ওনার ভেরিফাই করে দেননি, সেই জন্য এনআরসিতে ওনার সেই যে অ্যাপ্লাই করেছিলেন সেটা নাকচ হয়ে যায়। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস এখন রাজনীতি করার চেষ্টা করছে। অনেকেরই কাছে আতঙ্কের আরেক নাম, উদ্বেগের বিষয়, আর তা ঘিরে রাজনীতিও বছরের পর বছর চলছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে আখের গোছাচ্ছে। শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে এই মানুষটিকে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, ভাবুন বছর 50 বয়স, কোচবিহারের দিনহাটার বাসিন্দা, তাকে অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসি নোটিশ ধরিয়ে দিল। জীবনে কোনোদিন আসামে পা রাখেননি। আজকে ঘটনাচক্রে, আজকে এই 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত কাগজপত্র তারকে জমা দিতে হবে, এই নোটিশে লেখা। ভয় ভদ্রলোক বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। আমি বলছি নিঃসন্দেহে 21শে জুলাইয়ের মঞ্চে সত্যিই যদি এই উত্তম কুমার ব্রজবাসিনী মঞ্চে ওঠেন, নিঃসন্দেহে বিরোধীরা বলবে যে রাজনৈতিক স্বার্থে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেস ইস্যুটাকে ব্যবহার করছে। কিন্তু আমার প্রশ্ন যে ভাবুন, একজন ব্যক্তি মানুষের জীবনে কি ভয়ঙ্কর একটা নোটিশ এবং একটার পর একটা অনিশ্চয়তা, যেখানে যে অভিযোগগুলো তার দিকে করা হচ্ছে সেই অভিযোগের সঙ্গে তিনি যুক্ত নন। আমার পরবর্তী বক্তা সমীর রাইচের কাছে আমার প্রশ্ন থাকবে যে যাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে দেখা গেল 5 জনের বৈধ পরিচয়পত্র আছে, বৈধ, কোনো বেআইনি নয়, কোনো জালিয়াতি করেননি তারা, আবার তাদের ফিরিয়ে নেওয়া হলো। এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে না, তারা বৈধ ভারতীয় নাগরিক, আবার ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে। কি চলছে? সব থেকে বড় কথা, আমরা স্টুডিওতে আলোচনা করছি খুব সহজে, যার জীবনে এই নোটিশটি আসছে বা যাকে পুশব্যাক করা হচ্ছে, সেই ব্যক্তি মানুষের জীবনটা কোন অন্ধকারের সামনে এসে দাঁড়াচ্ছে। সমীর রাইচ। প্রথমেই বলি, যাদের সাথে, আমি শুধু বাঙালি বলছি না, গোটা পৃথিবীতে যারা বাস করছি আমরা, কারোর জীবনে যদি এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসে, সেটা কখনোই কাম্য নয়। এবং সে যে একটা কি মারাত্মক টেনশন আমরা সবাই বুঝতে পারছি। এবং পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার ফিরিয়ে আনা হচ্ছে। আমি জানি না সুপ্রিম কোর্টে যাদের কারণে এটা হলো, সেটা স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট আমি জানি না, যাদের কারণে হয়েছে তাদের চরম শাস্তি পাওয়া উচিত, আমি প্রথম মনে করি। দ্বিতীয় কথা, সুমন দেখো, আমার পাশাপাশি এই ইস্যুটা নিয়ে যারা সরব হচ্ছেন তারা অনুপ্রবেশ নিয়ে স্পিকটি নন। হ্যাঁ, আমি সেটাই আসছি। দেখো, আমার আগে 3 জন বক্তা ছিলেন, অরূপ ছিলেন, তরুণ ছিলেন, পার্থ। ওরা যখন বলছে এবং এত তারস্বরে বলছে, আমার প্রথমে মনে হয়েছে আমরা যখন ছোটোবেলায় ট্রেনে করে যেতাম কোথাও, প্রচুর হকার দেখতাম, এবং হকাররা এত কনভিনসিংলি তারা স্টেটমেন্টগুলো দিতেন, মনে হতো সব জিনিসটাই নিই, সব জিনিসটাই খাই। প্রত্যেকে, আমার অরূপকে ঠিক মনে হয়েছে, তরুণজ্যোতিকে ঠিক মনে হয়েছে, পার্থকে ঠিক মনে হয়েছে। তাহলে আমরা সাধারণ নাগরিক বুঝবোটা কি? কেন এরা প্রত্যেকেই বুঝবে 3 জনেরই পলিটিক্যাল উদ্দেশ্য আছে, 3 জনেরই পলিটিক্যাল উদ্দেশ্য আছে। এটা আমি একদম পরিষ্কার বলতে চাই। দেখো, আমি একটা সোজা কথা বলছি, 3 জনই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। বাঙালি কারা আমি বলছি, ডেফিনেটলি যারা উড়িষ্যাতে, কর্ণাটকে যাদের উপর অত্যাচার হয়েছে তারা বাঙালি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশে যখন দিনের পর দিন, বছরের পর বছর অত হিন্দু নিধন হচ্ছে, আজকে যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সকালে মিছিল করবেন, আমি তো দেখিনি তাকে মিছিল করতে।
আমরা তো দেখিনি কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে যে এর এগেনস্টে একটা ব্যবস্থা নিন, সিপিএমকেও সেই অর্থে দেখিনি। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে 26-এ ভোট আসছে, তার জন্য এটা করা। এটা একদম কেন কি হয়, ওই হকার আলাদের মতনই, কিছুদিন গেলেই না বোঝা যায় না এর থেকে আর জিনিসটা কিনবো না, কেন কি বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক সেম জিনিসটা হচ্ছে। তুমি আজকে বলো তো আমাকে যে এই যে 30,000 ছেলে মেয়ে চাকরি হারা, এরা বাঙালি নয়? এদের হয়তো এনআরসির অভিযোগ নেই এদের এগেনস্টে, এরা বাঙালি নয়? কোন দিন দেখেছি মমতা ব্যানার্জিকে বা রাজ্যে সত্যিকারের সেই আন্দোলনটা করেছে বিরোধীরা, যেটা করা উচিত ছিল? তাদের সংসারগুলো কাঁদছে, তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না, এরা বাঙালি নয়। হ্যাঁ, আর্যিকরের ঘটনা, আমার পরিষ্কার আমি বলছি, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য হতো, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে বেরোবেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হতো যদি দেখতাম যখন মালদাতে একটা হিন্দু পরিবারের বাবা ছেলেকে কেটে ফেললো, তখন যদি উনি মিছিল করতেন, যদি প্রয়োজনীয় স্টেপ নিতেন, আমি কালকে মিছিলটাকে আমি ওয়েলকাম করতাম। ওনারা বাঙালি নয়, সুতরাং খালি ভোটের জন্য বাঙালি। আর বারবারই একই ইস্যু, অনুপ্রবেশকারী। সত্যি তো অনুপ্রবেশকারী রোখার জন্য নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, যেটা তুমি বারবার করে হাইলাইট করার চেষ্টা করছো মানুষের কাছে, যে এই কাগজপত্রগুলো আসছে কোথায়। এটা আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি, এটা বামফ্রন্টরা অস্বীকার করলেও আমরা সবাই প্রত্যেকে জানি একটা সময় বামফ্রন্টের ভোট ব্যাংক ছিল এই বাংলাদেশে অনুপ্রবেশকারী দিয়ে, আজকে যেটা তৃণমূলের যেটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং প্রত্যেকের পলিটিক্যাল উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি করার জন্য আজকে বাঙালিরা বিপদে, শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নয়, এখানে বাঙালিরাই বাঙালিদের বিপদ ডেকে আনছেন, এটা আমাদেরকে মানতে হবে। আমি বারবার বলছি, লেক গার্ডেন্সে আমরা দেখলাম কিছুদিন আগে একটা বাজার ভেঙে দেওয়া হলো, বেশ কিছু দোকানদার উৎখাত হলেন। আজকে দিল্লি নিয়ে বলা হচ্ছে, সেখানে দিল্লিরটা কোর্টের অর্ডার ছিল, ভেঙেছে। এখানেও তো কোর্টের অর্ডার নিয়ে রাজ্য সরকার ভেঙেছেন এবং ঠিক করেছেন। তাহলে আমি কি বলবো যে রাজ্য সরকার বাঙালিদের দোকানগুলো ভেঙে দিলেন? সুতরাং এটা যদি না হয় তাহলে দিল্লির ওটাও তাই নয়। বেশ বেশ, আমি একটা জায়গায় ভীষণভাবে দ্বিমত পোষণ করছি। যখন সমীরদা বলছিলেন যে বাংলাদেশের অত্যাচারের ঘটনা কথা, এটা সত্যি কথা। 5ই আগস্ট পোস্ট হাসিনা বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হয়েছে, নৃশংসভাবে অত্যাচার হতে হয়েছে, তার মধ্যে সংখ্যালঘু মানে বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দুরাও অত্যাচারিত হয়েছে। তখন বিধানসভায় দাঁড়িয়ে একজন প্রকৃত স্টেটসম্যানের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল, প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো, তবু যারা ওপারে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের দুর্ভাগ্য দেশের প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনিনি। বেশ, আমি বলছি সমিতদার পয়েন্টটা ছিল যে তৃণমূল কংগ্রেস কতবার রাস্তায় নেমেছে, কটা মিছিল হয়েছে ওই বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের জন্য। না, একদম একমাত্র স্টেটসম্যানের দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিডার অফ অপোজিশন কি করেছিল? মিছিল করাটা, রাস্তায় আন্দোলন করাটা স্টেটসম্যানের ভূমিকা নয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নামবেন, সেটাও তো স্টেটসম্যানেরই ভূমিকা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, প্রধানমন্ত্রী নীরব, মুখ্যমন্ত্রী সরব, অরূপের পয়েন্ট। দায়িত্ব মালদা, মুর্শিদাবাদ, মহেশতলায় যারা থাকে তারা তো বাঙালি নয়, তারা তো আফ্রিকা বা উগান্ডার কোথাকার মানুষ, তাদের ভাষাও সেখানকার কিছু হবে। তৃণমূল কেন ভাববে? আর সিপিএম কেন বলবে? সিপিএম কাছে ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লাবে, পাশের বাঙালি মরলে তো ভাই, বাঙালি হিন্দু মরলে তাদের কি? ইন্টারন্যাশনাল সিপিআই থেকে সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতীয় কমিউনিস্ট যারা শূন্য পায় তাদের সম্পর্কেও এত উৎকণ্ঠা তরুণ জ্যোতির, এটা থেকে ভালো লাগলো। আমি শুধু একটাই বলবো, কালকের তো প্রধানমন্ত্রী আসছেন, আপনি বাঙালি হেনস্থার কথা বলছেন। কালকে না, 26,000, ওই যে সমীরদা উল্লেখ করলেন, 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, 22 লক্ষ ছেলে মেয়ের হেনস্থা হলো, এরা বাঙালি নয়? আমি বলছি সেই বাঙালিদের হেনস্থার সবচেয়ে বড় কারণ যদি হয়, একটা হচ্ছে রাজ্যের প্রশাসন যদি হয়, আর একটা হচ্ছে সিবিআই। হোয়াট দ্য ডিড? এতদিন ধরে বসে আছেন, ফলে এই যে 26 লক্ষ বাঙালি হেনস্থা হচ্ছে, আর পাশাপাশি দুজনে হচ্ছে বসে আছে, যে প্রধানমন্ত্রী এসে বলছেন তিনি হেনস্থা করছেন। আরে আবার বলছি, তৃণমূলকে রক্ষা করছেন আপনারা, রক্ষা করছেন আপনারা, যেহেতু সেটিংটা ওদের মধ্যে হতে পারে, এদিকে হয়নি, সেই জন্য আমার পরের একেবারে মূল ইস্যুতে ফিরতে হবে। দেখুন, কোনো সন্দেহ নেই যে এর ভেতরে বাঙালি জাত্যাভিমান তুলে দেওয়ার একটা একেবারে স্পষ্ট ডাক আছে। ঠিক যেমন ডাক ছিল বাংলা নিজের মেয়েকে চায়, ঠিক সেইভাবে বাঙালিদের জন্য কথা বলবে তৃণমূল ছাড়া আর কোন দল? এইটা বাঙালিদের জন্য কথা বলে এই দাবি করা অন্যায় কিছু নয়। রাজনীতি তো এই রকম ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভেই চলে, কিন্তু এর ভেতর পরিষ্কার একটা বাঙালি আনা তুলে ধরার রাজনৈতিক অঙ্কও আছে। নাকি তাস বলবো? পরের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গবাসী বনাম বাংলাদেশি। আগামী বছর রাজ্য বিধানসভা ভোটে মূল ইস্যু কি হতে চলেছে এটাই। একদিকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শান দিয়ে হিন্দু ভোট পেতে চাইছে বিজেপি, অন্যদিকে বাংলা বললেই বাংলাদেশি তকমা দেবার অভিযোগে ভর করে বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে হাতিয়ার করে জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। তার মানে কি 21-এর ভোটের মতোই 26-এর ভোটেও তৃণমূল বাঙালির জাত্যাভিমানকে হাতিয়ার করতে চাইছে আর বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকে? 21-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান তুলেছিল তৃণমূল। বিজেপিকে অবাঙালির দল আখ্যা দিয়েছিল তৃণমূল। পাল্টা বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের মূল ভোট ব্যাংক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তাই অনুপ্রবেশ ইস্যুতে নীরব থেকে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলেছে তারা। 2024 সালের লোকসভা ভোটের আগেও বিজেপির জাতীয়তাবাদের পাল্টা তৃণমূলের অস্ত্র ছিল বাংলা এবং বাঙালিয়ানা। বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রকল্পে টাকা বন্ধের মতো অভিযোগও তারই অংশ ছিল বলেই মত পর্যবেক্ষকদের। এবার বিধানসভা ভোটের এখনো প্রায় মাস 10 বাকি, কিন্তু এখন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গবাসীদের বাংলাদেশি বলে আটক রাখাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। পাল্টা সেই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি। মানে মুখ্যমন্ত্রী বলতে চান বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান করে না, ইলেকশন এলেই ওনার বাঙালি বাঙালি মনে হয় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায়, বাকি সময় পায় না। ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন, বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা। অনেক ইস্যুটা তৈরি করেছে বিজেপি বাংলাকে কোণঠাসা করার অদম্য ইচ্ছাতে, কারণ বাংলাকে দখল করতে পারে না, এবং সেইটা বিজেপির বিরুদ্ধে বুমেরাং হবে যে এই বাংলায় যে কটা সিটও আছে সামনের দিনে দেখবেন সব বাঙালির একটাই কথা হবে, আর যাই করি না কেন বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী বিজেপিকে একটাও ভোট না। শেষ অবধি কার হাতিয়ার বেশি কার্যকরী বলে প্রমাণিত হবে বোঝা যাবে আগামী বছরে। দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র তথ্য পরিসংখ্যানের লোক। একটা ডেটা আপনাদের দিলাম যে 2001 সালের কি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, আবার বলছি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কত ছিল, যেটা রাজ্যসভায় 2004 সালে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলছেন। আমি বলছি ওই রাজ্যসভাতেই মোদী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু 2016 সালে যে সংখ্যা দিচ্ছে তাতে ভারতবর্ষে ভাবুন 2001 থেকে 16-র মধ্যে প্রায় সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা 2 কোটি। আই রিপিট, 2 কোটি। আমি বলছি এইবার কল্পনা করুন যে বাংলাদেশে ভারতের বন্ধু সরকারই তখন বলা হতো, সেই সরকার চলছে, তখন যদি প্রতি বছর অনুপ্রবেশের হার এই হয় তাহলে 2016 থেকে 2025 শুধু তো 9টা বছর নয়, এর ভেতরে বাংলাদেশে কয়েক মাস আগে একটা উত্তাল সময় চলেছে, সেইখানে অনুপ্রবেশের সংখ্যা 2 কোটি থেকে 9 বছরে বেড়ে কত হয়েছে, কত হতে পারে। সবথেকে বড় কথা, এই যে সংখ্যাগুলো বলছি তো শুধু সংখ্যা নয়, এই সংখ্যা একই সঙ্গে এই রাজ্যের জনবিন্যাস এবং আর্থসামাজিক পরিস্থিতির ওপর প্রবল চাপ সৃষ্টি করে, এই কথা আমরা সবাই জানি। শুভময়দার কাছে আমার মূল প্রশ্ন থাকবে, অথচ অনুপ্রবেশ ইস্যুটা নিয়ে নিঃসন্দেহে কালকে যে ইস্যুতে তৃণমূল পথে নেমেছে, আজকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা পথে নেমেছেন, শুভঙ্কর সরকাররা পথে নেমেছেন, নিঃসন্দেহে দারুণ কাজ, নাভাই উচিত। কিন্তু পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে বিশেষত শাসকের এই হিরণময় নীরবতা কেন থাকে? অতীতেও ছিল, এখনও আছে, কেন? শুনবাবু, মূল যে কারণটা এখানে সেটা হচ্ছে যে ক্ষমতায় থাকে তার কাছে কিছু মানুষ ভোটের সংখ্যা হিসেবে কাজ করে, এবং পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের সঙ্গে লাগোয়া একটা বিরাট সীমান্ত, এটা ইউরোপের অনেক দেশও এই ধরনের ঝামেলা প্রত্যক্ষ করে যখন আফ্রিকা থেকে মানুষ আসেন, এবং এই ধরনের যে সমস্যা সারা বিশ্ব জুড়ে আছে। এবং যে সমস্যাটা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা কিন্তু খুব অদ্ভুত। সেটা হচ্ছে জয় হিন্দ কলোনি, দিল্লির আজাদ হিন্দ কলোনি দিল্লির, এবং সেইখানে একটি মন্দির এবং একটি মসজিদ, সেখানে কিছু মিটার ছিল, এবং সেই ইলেকট্রিসিটির যে মিটার তার থেকে অনেকগুলি সাবমিটার গেছিল, এবং দেখা যাচ্ছে যে মন্দিরের বিল একটা সময় কোর্টে দাখিল হয়েছে 3.48 লক্ষ টাকা, এবং মসজিদের দেখা যাচ্ছে 6.52 লক্ষ টাকা, এবং এই সাবমিটারগুলো যে গেছে সেগুলো বেআইনি,
এবং সেখান থেকে আলোর লাইন কাটা হয়েছে। স্বভাবতই তাদের জলেরও মুশকিল হবে। তা মন্দির মসজিদ প্রসাদ দেয়, খুবই ভালো, মন্দির মসজিদ বিদ্যুৎও দেয় জানা গেল, কিন্তু মূল জায়গাটা কিন্তু কোর্টের সেইখান থেকে এসেছে। এবার আমাদের রাজ্যে খুব স্বাভাবিক, সামনে বিধানসভা নির্বাচন আছে এবং এই বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে রাজনীতিটা চলছিল, মূল রাজনীতি ছিল একটা যেটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোটের অংশ, সেটা নিয়ে যদি কোনো সন্দেহ হয়ে থাকে, সেই জায়গায় এই বাঙালি অবাঙালির জায়গা কিন্তু তাদের সেই জায়গায় অবশ্যই রাজনৈতিকভাবে সুবিধে করে দিতে পারে এবং বিজেপিও অবশ্যই তার বিরুদ্ধে বলবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা অরূপবাবু সুমনবাবুর গানের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মোটামুটি বেশিরভাগ ভালো গায়কই তৃণমূলের, সদ্যপ্রয়াত প্রতুলবাবুও প্রায় তাই ছিলেন। তো প্রতুলবাবু একটা কথা বলেছিলেন, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। এই সমস্যা হচ্ছে যে যারা সাধারণ বাঙালি তারা খেপে চিৎকার করা ছাড়া আর কোনো জায়গা নেই। কারণ আর একটা অদ্ভুত পরিসংখ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছেন আজকে তার এক্স হ্যান্ডেলে, রবীন্দ্রনাথ দা দেখালেন যে একটা গবেষণাপত্র দেখালেন 2004-এর, তারা কিন্তু ঠিক 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছে। ফলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যে জিনিসটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকছেন, মানুষের দুঃখ কষ্ট থাকবে, এক দেশ থেকে অন্য দেশে যাবেন এবং তারপর পশ্চিমবঙ্গে ঢুকে তারা সেখান থেকে কিছু কাগজপত্র তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন এবং খুব স্বাভাবিক ভারতবর্ষের মধ্যবিত্ত উচ্চবিত্তের ঘরে তারা সকালবেলার ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করছেন। ফলে দিল্লিতেও বসন্ত বিহার, বসন্তকুঞ্জ, এইসব সুন্দর জায়গাগুলো যেখানে বসন্তের খুব ভালো হাওয়া দেয়, সেখানে কিন্তু এই প্রচণ্ড গরমে তাদের বাড়ির কাজ করার লোকের সংখ্যাও কমে গেছে। এই সমস্যা কিন্তু একটা হচ্ছে। এবার এই জায়গায় দুটো ন্যায্য প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারী ঢোকা কে বন্ধ করবে, এটা কার দায়িত্ব? বারবার একটা কথা হচ্ছে বিএসএফ, কিন্তু এটা তো বিএসএফ নয়, এখানে তো কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার আছে। রাজ্যের সরকার বলবে বিএসএফ করছে না মানে কেন্দ্রীয় সরকার করছে না। বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের পুলিশের যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড গুলিয়ে আছে এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তারপরেও দেখা গেছে। এবং 2, বাঙালিদের এই অপমান বা অস্বস্তি থেকে বাঁচাবে কে? বাঙালিদের এই অপমান বা অস্বস্তি সবসময় গায়ে মাখি না আমরা। সত্যি অন্য কোনো রাজ্যের কেউ যদি বলে যে আবার এই বাংলার থেকে এসছে বাঙালি, এই ধরনের একটা নিচু চোখে থাকা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা জানি শিক্ষা সংস্কৃতিতে আমরা অনেকটা এগিয়ে, কিন্তু যে জায়গায় আমাদের পিছিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে তারা আমাদেরকে ব্যবহার করছে ভোটের স্বার্থে এবং একই কারণে আজকে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে আগামী 2026 নির্বাচনে তাদের রাজনৈতিক ভাষ্য হিসেবে দুর্দান্ত ব্যবহার করছে এবং তাদের করে দেয়া ভাষ্যে কিন্তু যখন সিপিএম আর কংগ্রেস মিছিল করছে আপনি কেন শুনতে পাচ্ছেন না অনুপ্রবেশকারীর কথা? কারণ সিপিএম আর কংগ্রেস তৃণমূলের যে রাজনৈতিক ভাষ্য সেই ভাষ্যের মধ্যে পড়ে গেছে এবং বিজেপি এই ভাষ্যের প্রতিক্রিয়ায় কিভাবে কাজ করবে এবং তারা যেভাবে হিন্দু ভোটার একত্রিত করার চেষ্টা করছিলেন, ভালো খারাপ এ তো ভোটে বোঝা যাবে, তারাও কিন্তু এই মুহূর্তে কিভাবে এর উল্টো দিকের কথা বলবেন বাঙালি অস্মিতাকে সামলে রেখে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ দুটো কথা আমি বলবো। শুভময়দার কথা অনুযায়ী যে ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি আরেকটা বাক্য, একটা ভাব আমি তুলে নেব যে প্রায় শুভময়দা যা বললেন বিশেষ করে শেষের অংশে, বাঙালিকে তাহলে বলতে হবে রেখেছো ভোটার করে মানুষ করনি। না সুমন, আমি শুভময়দা বলছিলেন ঘটনাচক্রে তোমার অডিও ভিজুয়ালি দেখছিলাম যে দিল্লির যে বাঙালিরা তারা 20 বছর ধরে দিল্লিতে আছেন, নির্মাণ শ্রমিকের কাজ করছেন। 20 বছর আগে রাজ্যে তো তৃণমূল ক্ষমতায় ছিল না এবং আমি জানি না রোহিঙ্গা মুসলমানরা তারা কি করে বাংলা ভাষায় 20 বছর আগে থেকে কথা বলেছে, এই বুৎপত্তি তারা কবে থেকে লাভ করেছে আমরা জানতাম। দ্বিতীয় কথা, আসলে সমস্যা তুমি এটা নিয়ে নিশ্চয়ই বলছো না যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের রাজ্য থেকে যারা মজুরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে সরকারি পরিসংখ্যান 2023-এ 16,56,952। আমি বছর ধরে ধরে দেখাবো কিভাবে বেরিয়ে, তোমার মনে থাকবে তুমি আমি একসঙ্গে আলোচনা করেছি, তামান্নার বাবা শুধুমাত্র উড়িষ্যা রাজ্যে গেছিলেন তার কারণ ওই যে মেয়েটি আমাদের ছেড়ে চলে গেছে ওই মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন বলে, এবং উড়িষ্যার মজুরির হার পশ্চিমবঙ্গে মজুরির হারের থেকে বেশি। নিজে তো কর্পোরেটে দীর্ঘদিন চাকরি করেছি, আমি দেখেছি অনসাইট পাওয়ার জন্য ছেলেমেয়েরা মুখিয়ে থাকে, স্বাভাবিক।
আমরা আসলে হোয়াইট কলার পরিযায়ী শ্রমিকদের খুব গ্লোরিফাই করি, যে যেখানে সাম্মানিক বেশি পাবে, মায়না বেশি পাবে, তারা কেউ খুব দুর্ভাগ্য যে এরা কই হোয়াইট কালার জবের জন্য যায়নি। না না, ডিমেন কেন করবো, কিন্তু তোমায় এটা অর্থনৈতিক বাস্তবতা মানতে হবে যে অন্যান্য বেশিরভাগ রাজ্যের মজুরি আমাদের পশ্চিমবঙ্গের মজুরি থেকে বেশি, অনেক কম, এটাও মানতে হবে। মজুরি বাড়বে না। আমি দ্বিতীয় কথা বলছি, শুনুন আরেকটা জিনিস, আন্তোনিও গ্রামসি একজন বিশিষ্ট চিন্তাবিদ, তিনি কালচারাল হেজিমনি কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করেছিলেন। এই হেজিমনিটা কি জানেন তো, আসলে আমরা হিন্দির দাসত্ব করব, হিন্দু এই যে সারাক্ষণ হিন্দুত্ববাদী কথা বলে, এই দিল্লির এই বসন্ত কুঞ্জের এলাকায় শিব মন্দির আর কালী ঠাকুরের মন্দির ভেঙে দিয়েছে। কোন হিন্দুত্ববাদের ধ্বজা ধরছে এরা? আসলে টার্গেট বাঙালি, হিন্দুত্ববাদী, যেই সেলুলার জেলে 71% বিপ্লবী বাঙালি, তারা বাঙালি হিসেবে সেলুলার জেলে মানে দাদা মানে অরূপদা প্রথম যখন শুরু করেছিলেন যে কবির শুরু শেষে কবির সুমন সাহেবের একটা গানের কথা বলেন, কোন কবির সুমন সাহেব বাঙালির মাকে নিয়ে কি বলেছিলেন না, উনি ভুলে যাচ্ছে, এখন রিপিট করাচ্ছে না। যাই হোক, সব চ্যাপ্টারে যাচ্ছি না। দেখো সুমনদা, প্র্যাকটিক্যাল হচ্ছে দেশটা সবার, দেশটা সবার, দেশের প্রোটেক্ট করার দায়িত্ব সবার, কেন্দ্র সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব। বিএসসি যদি ঢুকছে তো ল্যান্ড দিচ্ছে, সেরকম সার্টিফিকেট করতে গিয়ে আসছে, আইডি করতে গেছে। আর লাস্ট কথা দাদা, সৌমাদের লাস্ট কথা থেকে ধরে বলবো, সিপিএম প্লাস কংগ্রেস তৃণমূলের ট্র্যাপে যাচ্ছে, তৃণমূলে যাবে না কেন? জোট ধর্ম তো কর্ণাটকায় হচ্ছে না, কেরালায় অপারেশন ক্লিন হচ্ছে না, জোট ধর্ম পালন করতে হবে। তো বলছি অরূপ যেটা বললেন, শুধু হোয়াইট কালার না, ব্লু কালার, ব্ল্যাক কালার সব ধরনের আমি বলছি মাইগ্রেশন হচ্ছে। হ্যাঁ, এবং 16 লক্ষ না, সংখ্যাটা আরো বেশি। ফলে পশ্চিমবঙ্গে শিল্প নেই, শুধু যদি পরিযায়ী শ্রমিকের কথা বলেন, বিহারের পরেই গোটা দেশের পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার রাজ্য হিসেবে 2 নম্বরে পশ্চিমবঙ্গ। আমি আপনাকে কলকাতা থেকে যেরকম ছেলেমেয়েরা বেরিয়ে যাচ্ছে, আমি আপনাকে সেই কারণের জন্য বলছি যে শুভময় যেটা দিয়ে শেষ করলো, আমি বলছি দক্ষিণপন্থী রাজনীতির এই ন্যারেশন সেট করাটা শুধুমাত্র এদেশে নরেন্দ্র মোদী করছেন না, আপনি ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসার পর এই যে পুশব্যাকের যে রাজনীতিটা করেছেন, আর যে আপনি অরূপবাবু যে জায়গাটা ধরলেন, আমার বলার ঢঙে যদি যারা এই ধরনের খেটে খাওয়া কাজ করেন, আমি যদি খারাপভাবে বলে থাকি আমি দুঃখিত, জানি না, কিন্তু অরূপবাবু কিন্তু সেটাই ধরলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বারবার করে রাজ্য সরকারের যারা শাসক দলে আছেন তাদেরও কিন্তু মনের মধ্যে আছে যে আমাদের রাজ্যের বেশিরভাগ লোক অন্য রাজ্যে গিয়ে হয়তো যে কাজগুলো করছে সেই কাজগুলো শ্রমের মূল্য দিতে হবে। না না, কতজন যাচ্ছে আর কতজন আসছে, পরিসংখ্যানটা দু হাতে দাঁড়িপাল্লার মতো দেখাতে হবে, ভয়ঙ্কর। অরূপ রাইটলি সেড, অরূপ টেলিভিশনটা যারা দেখছেন পরিষ্কার দেখিয়ে দিলেন আজকে তৃণমূল কোথায় দাঁড়িয়ে। কি বললেন অরূপ? গর্ব করে বলল টাটা মোটরসের চেয়ারম্যান এসেছিলেন, কি উন্নয়ন। থ্যাংক ইউ অরূপ। টাটা মেটালিক্স আসছে, সেই বিনিয়োগ করতে বলতে লজ্জা লাগা উচিত, বলতে লজ্জা লাগা উচিত। কটা ইন্ডাস্ট্রি হয়েছে, কটা ইন্ডাস্ট্রি হয়েছে। আপনি আন্দোলন করেছিলেন, শ্রমিকরা 100 বার 100 বার 100 বার 100 বার তুমি আমাকে বলো কটা ইন্ডাস্ট্রি হয়েছে এতগুলো দিয়ে? আমি দুজনকেই থামালাম। এই মাত্র শুভময়দার ভাষা নিয়ে কথা হলো। দেখুন, শুভময়দা বলছেন ঠিক এই শব্দগুলোতেই বলেছেন যে দুঃখে কষ্টে এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাবেন। আমি বলছি সবাই কিন্তু সার্ভিস সেক্টরে যে ঠাঁই পাচ্ছেন তা নয়, তার কারণটা হচ্ছে এই দুঃখে কষ্টের মাঝে একটা বড় খাত আছে, গভীর খাত। সেই খাতটা হচ্ছে অপরাধের খাত। আমি বলছি সাম্প্রতিকতম আমি দুটো উদাহরণ রাখি। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাস, সম্প্রতি দেখা যায় যে ভারতবর্ষের ভোটার তালিকায় তার নাম। ঘটনাচক্রে এই নিউটন দাস বাংলাদেশ এবং কাকদ্বীপের দুজনেরই ভোটার এবং পাসপোর্ট জালিয়াতির মামলায় আজাদ মল্লিক, পাকিস্তানের একজন নাগরিক, তাকে গ্রেফতার করা হয়। ঘটনাচক্রে আমি আমার পরবর্তী বক্তব্য রাহুলের কাছে নিঃসন্দেহে আসব। অপরাধের সঙ্গে এই অনুপ্রবেশ যেভাবে যুক্ত হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। আমি পশ্চিমবঙ্গ পুলিশ আজকে তার STF আজকেও
একটা বড় র্যাকেটকে ধরেছে, তার 2 জন পান্ডাকে গ্রেফতার করেছে। অর্থাৎ এই বেআইনি অনুপ্রবেশ শুধুমাত্র দুঃখে কষ্টে আছি, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে গ্রাসাচ্ছাদনের কোনো একটা ব্যবস্থা করতে পারছি, ব্যাপারটা তা নয়। সরাসরি খাগড়াগড় থেকে যদি দেখা যায়, আজকে এই 2025-এর জুলাই মাস অবধি একটার পর একটা অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অথবা সেই অপরাধের কারণ ঘটিয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পিরিয়ড। দেখুন, ভোটার কার্ড থেকে আধার কিংবা রেশন কার্ড, চারদিকে জাল নথি ছড়াছড়ি। নিত্যদিন জাল নথি চক্রের পর্দাফাশ হচ্ছে। এমনকি জাল নথি দিয়ে আসল ভোটার কার্ড তৈরি হচ্ছে, তাও আবার পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। এ রাজ্যে এমন নজিরও আছে। আধার কার্ড জাল কোথায় হয়? এর তো কারখানা পশ্চিম বাংলা, এবং তাতে এখানকার বিভিন্ন তৃণমূলীদের সমর্থনে। অতএব নথি দেখলে হবে না, তার বাকি পরিচয় দেখতে হবে। তাহলেই বোঝা যাবে লোকটি রোহিঙ্গা মুসলমান নইলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অতএব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সেই নিউটন দাসেরই সম্প্রতি নাম পাওয়া যায় ভারতের ভোটার তালিকায়। জানা যায় নিউটন দাস বাংলাদেশ ও কাকদ্বীপ 2 জায়গারই ভোটার। পাসপোর্ট জালিয়াতির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল এ রাজ্যে আজাদের 2টি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাজি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এ রাজ্যের মুর্শিদাবাদে থাকতো সে। এমনকি ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল, তাও আবার একটা নয়, দুটো। নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই 2টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অবধি বানিয়ে ফেলেছিল সে। চলতি বছরের শেষে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট, নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। জঙ্গিদের কাছে ভুয়ো পরিচয়পত্র। সরকার বলছে পাঠানখালী পঞ্চায়েত কয়েকশো ভুয়ো পরিচয়পত্র তারা দিয়েছে। সরকার বলছে দুয়ারে সরকার ঠরকার কিসব কি করে এত ভুয়ো কাগজপত্র দিয়েছে যে মানুষ যে তার সঠিক পরিচয়পত্র নিয়ে চলেছেন সেই মানুষকে 10 বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আধারটা দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। ভোটার আইডি কার্ড দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্টের যেটা কাজে আসে, কিছু প্রতারক, কিছু দুষ্কৃতী সেটার জাল প্রতিরূপ তৈরি করে। তো সেটাকে টেনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন সেই কথাগুলো বলা হচ্ছে? অতীতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন। 2014 সালে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। মোবাইল ফোন বিক্রির দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগে সোমবার রাতে বীরভূম থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কোনো সন্দেহ নেই যে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা এই রাজ্যে এলে বা যে রাজ্যে দিয়েই ভারতবর্ষে ঢুকুক না কেন, নিঃসন্দেহে তার জন্য প্রথম দায়ী হচ্ছে বিএসএফ। কিন্তু তারপর এইখানে যে প্রায় কুটির শিল্পের চেহারা নিয়েছে, উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, জাল পরিচয়পত্রের একটা কার্যত কারখানা। সেখানে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, পাসপোর্ট বলুন, সমস্ত নকল হয়ে, আবার বলছি, কুটির শিল্পের চেহারা নিয়েছে। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ পুলিশের টাস্কফোর্স এসটিএফ আজকেই বীরভূম থেকে দুজনকে, এই পান্ডাকে, জাল নথি, জাল আধার, জাল ভোটার ইত্যাদি ইত্যাদি সমস্ত জাল নথিপত্র সমেত গ্রেফতার করেছে। আমি কোথা থেকে উদাহরণটা রাখবো? একেবারে সাম্প্রতিক উদাহরণ রাখি। সেটা হচ্ছে অভিনেতা সৈফ আলী খানের বাড়িতে হামলা হলো। কে ধরা পড়ল? মোহাম্মদ শফিকুল ইসলাম শাহজাদ। পুলিশ জানালো যে বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়
তার বাড়ি, সে এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডোর, মানে চিকেন স্নেক হয়ে 7-8 মাস সে মহারাষ্ট্রে সেটেল করেছে। আমি বলছি যে এই মাত্র আপনারা দেখলেন সাদ রাধে, কুখ্যাত টেররিস্ট, অসম পুলিশ কেরল থেকে ধরল, এই রাজ্যে দুটো বিধানসভা ক্ষেত্রের তার কাছে পরিচয়পত্র। আরও পিছনে চলে যান, খাগড়াগড়, জেএমবি জঙ্গি, বাংলাদেশ স্লিপার সেল, সমস্ত পরিচয়পত্র সমেত। আমার রাহুলের কাছে মূল প্রশ্ন থাকবে, একেবারে রাহুলের সঙ্গে আগে থেকেই আমি একমত হয়ে নিচ্ছি যে সীমান্ত পার হলে বাবা প্রথম দায়িত্ব বিএসএফের, কিন্তু এখানে এসে সে যে পর জাল পরিচয়পত্র তৈরি করছে তার দায়িত্ব তো নিতেই হবে রাজ্যকে। দেখো, আমি একটা কথা সুমন, তোমার সাথে আমি একদম একমত। কোথাও দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্ব প্রশ্ন নিশ্চয়ই আছে, এবং কোথাও দাঁড়িয়ে এখানে ঢুকছে এবং অনুপ্রবেশকারীরা, তুমি যেটা বলছো কোথাও জাল পাসপোর্ট, জাল কথা তুমি একটু আগে বললে, সেই লিটনের আধার কার্ড তৈরি করার মূল জায়গা ছিল কিন্তু বাংলাদেশে, খুদ বাংলাদেশ থেকে তৈরি করে এসেছিল। আধার কার্ড বাংলাদেশ থেকে তৈরি করে সে এখানে ঢুকেছিল, এখানে ভুয়ো ভোটার কার্ড পেয়েছিল। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে, খুব ইন্টারেস্টিং, এই যে আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে এত কথা বলি, এত সমস্যা, এটা সম্পূর্ণ টেকেন অ্যাবাক। মানে আমি বলছি তুমি এত ডিটেলস যদি আরো কিছু তথ্য প্রমাণ দাও যে বাংলাদেশ থেকে ভারতীয় আধার কার্ড তৈরি হচ্ছে, এই জিনিস তো এর আগে কোনো পুলিশ বলেনি। আমি তোমায় বলছি, আমি তোমায় বলি পরবর্তীকালে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তুমি দেখো, বাংলাদেশ থেকে ঢুকে সে তো একদম সোজা গিয়ে দিল্লিতে পৌঁছয়নি, সে তো বিভিন্ন রাজ্য ঘুরে, তার মধ্যে বিজেপি শাসিত কেন্দ্র আছে, ঘুরে ঘুরে গিয়ে দিল্লিতে পৌঁছানোর পরে হরদীপ সিং পুরী সেই সময়কার দাঁড়িয়ে, বলার মধ্যে নয় প্লিজ, হ্যাঁ একদম আরবান, তিনি নিজে বলছেন মন্ত্রী, India has always welcomed those who have fought refuge and in country. In a landmark decision, all Rohingya refugees will be shifted to EWS flats in Bakrawala area in Delhi. সেখানে হরদীপ সিং পুরী নিজে অনুপ্রবেশকারীদের জায়গা দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, এটা জেনে তার অনুপ্রবেশ করেছে। আজকে নিত্যানন্দ রায় বলছেন তার বিরুদ্ধে তো তৃণমূল রাস্তায় নামবে না, তো রাস্তায় নামার মতো। আমি তোমায় বলছি, এটা হরদীপ সিং পুরী অনুপ্রবেশ নিয়ে তৃণমূল তোমার মতো সরব নয় কেন? আমি বলছি তারা অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছে, আজকে দাঁড়িয়ে তার মানে সে জানতেন যে অনুপ্রবেশ হয়েছে, এটা চমৎকার। মানে আমি বলছি তুমি যা বলছো ঠিক বলছো, আমি বলছি রোহিঙ্গাদের নিয়ে তৃণমূলের অবিলম্বে রাস্তায় নামা উচিত। আমি নিশ্চয়ই নামবেন, আমি তা বলছি না, দ্বিতীয় বলছি তোমাকে, তারপরে বিজেপির কাছে এর উত্তর নেই। নিত্যানন্দ রায় আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে এই ধরনের কোনো ভারতবর্ষের সার্বভৌমত্বের কোনো পরিবর্তন হয়নি আজকে অনুপ্রবেশ করার ফলে। এটা লেটেস্ট স্টেটমেন্ট নিত্যানন্দ রায়ের। তো আজকে বিজেপি তো মেনেই নিচ্ছে যে অনুপ্রবেশ নেই, এবং অনুপ্রবেশ হলেও তাকে তৃণমূল তো মানছে না। তৃণমূল কবে রাস্তায় নামবে অনুপ্রবেশ ইস্যুতে? তুমি এটা অন্য প্রসঙ্গে যাচ্ছ, আমি তো আগেই বলেছি মূল প্রসঙ্গ, আজকে বিষয়টাই তো তাই বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে। মুশকিলটা কোথায় জানো, আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করছিলাম বাংলা ভাষা নিয়ে, কোথাও দাঁড়িয়ে বাংলা ভাষা বা বাংলা ভাষাদের উপরে দাঁড়িয়ে কোথাও একটা প্রচণ্ড একটা উপেক্ষা, একটা অবজ্ঞা চিরকাল থেকে গেছে। আজকে তুমি যে আসামের কথা বলছি, এই আসামে কিন্তু শুধু 21শে ফেব্রুয়ারি নয়, শিলচরে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আসামে হয়েছিল, এই শিলচরে হয়েছিল। সেই আসামের আজকের তুমি যদি বর্তমান পরিস্থিতি দেখো, এটা খুব দুর্ভাগ্যজনক। যে বিজেপি আজকে বাংলা নিয়ে অসুবিধা নিয়ে এত কথা বলছে, আজকে তাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোথাও তুমি বড় বল্লভভাই প্যাটেলের মতো স্ট্যাচু দেখাতে পারবে না। আজকে দাঁড়িয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আমরা এত কথা বলি, জাতীয় ছুটির দিবসের সময় এই সুভাষ বোসের নামে কেউ আজ অব্দি দাবি করেছে এই 11 বছর বিজেপি সরকার বা কংগ্রেস সরকার? করেনি। সুতরাং বাঙালিরা চিরকালই উপেক্ষিত। আমি আর একটা কথা বলি, যে বিজেপি এত বড় কথা বলছে, নেতাজির মূর্তিটা সেটা বিজেপি সরকার 14তে আসার পরেই বসিয়েছে। না, আমি তোকে যেটা বলি, আরেকটা কথা বলি, আজকে তোমার যে বাংলা নিয়ে এত আমরা চিন্তিত, এত গর্বিত, এত আমরা বিজেপি এত কথা, শ্রমিকবাবু শক্তিবাবুর কবিতা ছেড়ে দাও তুমি, এই বাংলা ভাগের কথা তো বিজেপি সাংসদরাই বারবার বলছে। আজকে বাংলা ভাগের কথা কোনো তৃণমূল সাংসদ বলেনি। সুরেন্দ্র সিং আলওয়ালে থেকে আরম্ভ করে জন বার্লা, যেদিকে তাকিয়ে দেখবে তারা বলছে বাংলাকে ভেঙে দাও। একটা শুধু ছোট্ট প্রশ্ন, জন বার্লা এখন কোন দলে, জন বার্লা কোন দলে গেলেন জানো বিজেপি থেকে? এখন আমি তৃণমূল কংগ্রেস তো, আমি তোমাকে ভুল বলছি না তো? তখন ঠিক করে ভেঙে বলো। তো এটা ব্যক্তিগত মতামত ছিল না, কার মতামত ছিল? বিজেপির মতামত, এটা বিজেপির ভাষা, এটা বিজেপির দাবি। আমার তো মনে আছে জন বার্লা যখন আমাদের অনুষ্ঠান করেছিলাম, রাহুল তুমিও সম্ভবত সেই অনুষ্ঠানে অতিথি ছিলে, যে জন বার্লার বক্তব্য স্টুডিওর বিজেপি প্রতিনিধি আর বিজেপির রাজ্য সভাপতি ডিনাই কি করে করছেন, তারা বলেছিলেন ব্যক্তিগত মতামত। আজকে তৃণমূলে আসার পরে রাহুল চক্রবর্তী বলছে জন বার্লা ব্যক্তিগত মতামত। অরূপ চক্রবর্তী এতক্ষণ যা বললেন, নিশ্চয়ই পার্টির দলের বক্তব্য বললো। আমি সেটাই বলছি, যখন সুরেন্দ্র সিং গোয়ালিয়া বলেছিল পুরোপুরি স্পষ্ট জনমালার কথা বলছো, জন বার্লা আমি পরে আমি একটা ছোট কথা বলছি, অন্ধ্রের জন্য তেলেগুদের জন্য অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের জন্য ঝাড়খণ্ড,
সবার জন্য যদি থাকতে পারে রাজ্য, তাহলে কেন গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড হবে না? এই বলে ভোট চেয়েছিল কে? তার নাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আজকে বাংলা ভাগকে প্রকাশ্যে প্রকাশ্যে বাংলা ভাগকে দিনের পর দিন যিনি অন ক্যামেরা দাবি তুলেছেন সেই জন বার্লা বিজেপি ছেড়ে এখন তৃণমূল কংগ্রেসে। বটম লাইন এটাই। মনে করে দিই, বাগদাতে একটা পার্টিকুলার পঞ্চায়েত পাওয়া গেছিল, তোমরাও শো করেছো, সেখান থেকে কয়েক দিনের মধ্যে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। ওখানকার এক সেক্রেটারি পঞ্চায়েত, টেম্পোরারি না পার্মানেন্ট, তার স্যালারি হচ্ছে 3,500 টাকা, তার ব্যাংক ব্যালেন্স ছিল 3.5 কোটি টাকা। আমরা এখানে যারা আছি কারো 3.5 কোটি ব্যাংক ব্যালেন্স নেই, আশা করছি, আমি অরূপদার বিশ্বাস করি অরূপদারও নেই। রাহুলদা সব জানে, রাহুলদা কোথায় তৈরি হয়েছে জানে, অ্যাড্রেস জানে। আমি তো অনুরোধ করবো রাহুলদাকে তাড়াতাড়ি অ্যাড্রেসগুলো দাও, এজেন্সিকে দাও, এজেন্সি